গল্প মাধবীলতা। লেখিকা ইপসিতা শিকদার। মাধবী নির্নিমেষ দৃষ্টিতে দেখল সাইমের অতি তারার সহিত তালাকনামাতে স্বাক্ষর করাটা। যেন সাইন করলেই বাঁচে। আনমনেই হেসে উঠে মাধবী 6 বছর আগে বিয়ের সময়ও ঠিক এতটাই তারা দেখিয়েছিল এই পুরুষটি। সাইম তার দিকে কাগজটি এগিয়ে দিয়ে সাইন করতে ইশারা করলে সে নির্লিপ্ততা ভঙ্গিমায় কলমটা হাতে নেয়। সাইম অবাক। সে তো জানতো মেয়েটা আজ ভেঙে গুড়িয়ে যাবে, মাটিতে লুটিয়ে কাঁদবে সে বিরহের যন্ত্রণায়। কিন্তু সেখানে মাধবী সম্পূর্ণ স্বাভাবিক। হুট করে মাধবী তার চোখে চোখ রেখে বলে উঠে, এভাবে তো হবে না শিক্ষক মশাই। কাবিনের 7 লাখ টাকা তো পরিশোধ করুন, তারপর ডিভোর্স নিয়েন। অবিশ্বাস্য চাহনি সাইমের। বিস্ময়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে সে। কম্পিত গলায় বলে উঠে, মানে কি বলতে চাচ্ছ তুমি? ওলেলে এত উত্তেজিত হচ্ছেন কেন প্রিয়তম? আমার আড়ালে সিদ্ধান্ত নিয়েছেন, তালাক দিবেন ভেবে রেখেছেন, আর দেনমোহর কাবিনের টাকা শোধ করার কথা ভাবেননি। হাস্যোজ্জ্বল মুখে জবাব দেয় মাধবী। সাইমের মাথায় যেন বজ্রপাত হয়। ধপ করে বসে পড়ে চেয়ারে। সে ভাবতেই পারেনি সরলমনা মাধবী এত ধাক্কার মাঝে এসব নিয়ে ভাববে বা নিজের হক বুঝে নেবার মতন সচেতন হবে। 7 লাখ টাকা একত্রে বিয়ে ভাঙতে জোগাড় করা এ তো বড়ই কষ্টসাধ্য। তাকে তার আজ পর্যন্ত পুঞ্জিত সকল অর্থই তবে তুলে দিতে হবে মাধবীর হাতে। স্বামীর অবস্থা দেখে বাঁকা হাসে মাধবী। হাত ঘড়িটার দিকে তাকিয়ে তারার ভঙ্গিমায় শুধায়, টাকার ব্যবস্থা হলে কল করো আমায়। আমি আজ যাই? হ্যাঁ। দেরি হচ্ছে। সাইমের করুণ দশা। কি জবাব দিবে এখন বাসায় যেয়ে সে দুশ্চিন্তায় ব্যথিত হৃদয় তার। সাথে তো মাধবীর আশ্চর্যদায়ক আচরণ আছেই। মাধবী বেরিয়ে আসে উকিলের কক্ষ থেকে। তার হাসিমাখা মুখটা এখন অদৃশ্য যন্ত্রণায় কাতর। আপন মনেই বিড়বিড়ায় সে, না, এই কষ্টকে আমি আচ্ছন্ন হতে দিব না আমার উপর। দেবদাসী হব না আমি, হব না বিরহে পাগল। আমি যে মা, দিন শেষে আমার ছোট্ট সন্তান আমার উপর নির্ভর করে। আমি ভেঙে পড়লে আমার ছেলে মেয়েকে সামলাবে কে? জন্মদাতা যখন হাত ছেড়ে দিয়েছে, আমার সন্তান আর আমার ভালো ভবিষ্যতের চিন্তা আমাকেই করতে হবে। শক্ত মুখে সবকিছুর সাথে মানিয়ে নিয়ে স্বাভাবিক থাকার অদম্য প্রয়াস তার। তবুও তার অলক্ষ্যে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার চোখ হতে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে বেলা 1টা। ছেলে মেয়ে তার বড়ই শান্তশিষ্ট, কি তাকে ছাড়াই সুন্দর একা এক খেলছে। মাধবী ভেবে নিল আজ আর স্কুলে যাবে না সে। যার মনে আনন্দ নাই, ইতিবাচকতা নেই, সে এবার অন্যকে শিক্ষা দান করবে কি করে? বলা বাহুল্য, মাধবী একটি ছোটখাটো প্রাইমারি স্কুলে শিক্ষিকা হিসেবে নিয়োজিত। আজ দিন কেমন কাটলো আমার প্রিন্স আর প্রিন্সেসের? তার ছেলে ছোট্ট মাহিন জবাব দেয় না, শুধু ভ্রু কুঁচকে তাকায়। আর মেয়ে মিহিরিমা, সে পরিপক্ক নারীর ন্যায় মিহিরিমা মুখ বেঁকিয়ে বলে, একটুও ভালো যায়নি। বাড়িতে তোমার আর বাবাইয়ের ঝগড়া শুনতে হয়, এখানে এসে মামা মামির। তোমরা ম্যারিড কাপেলরা এমন ঝগড়ুটে কেন বলো তো? আমাদের মতো গুড গুড হয়ে থাকতে পারো না? মনে হয় বিয়ে করাটাই মন্দ। আমি আর মাহিন ভেবে নিয়েছি আমরা কোনোদিন বিয়ে করব না। মেয়ের বাচ্চামো কথাতেও ভাবুক হয় মাধবী। তার ভাই আর ভাবি অরণির মধ্যে ঝামেলা তাদের নিয়ে নয়তো। কিন্তু অরণি তো তাকে তার ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসে, বেশি বলে কথা। মেয়ের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, মামা মামি মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছিল তা জানো? ওই যে মামি আইসক্রিম খাচ্ছিল তা দেখে মাহিন চায়। তখন মাহিনকে মামি বকা দেয় আর মামা মামিকে। তারপর তারা চেঁচামেচি করে। গোছালো অগোছালো ভাবে ঘটনা ব্যক্ত করে 3.5 বছরের মিহিরিমা। আরেক দফা মন ভেঙে যায় মাধবীর। প্রিয় বান্ধবীর থেকে এমন আচরণ আশা করেনি। আর সে মোটেও ভাইয়ের সংসারে পড়ে থাকতে আসেনি।
বাসা ঠিক করেছে সে। শুধু সব ঠিকঠাক করা অবধি, মানে 2 দিন থাকতে চেয়েছিল। কিন্তু না, এখন মনে হচ্ছে আজই ভাড়া নেওয়া বাসায় উঠতে হবে। ব্যাগপত্র গোছানোই ছিল, সে শুধু নিয়ে বেরিয়ে যায়। তার ভাই রাইম উদ্বিগ্ন হয়ে এগিয়ে আসে। অরণিও আসে, তবে তার চেহারা বিরক্তি। কিরে, এমন ভরা দুপুরে তুই বাচ্চা দুটো আর ব্যাগপত্র নিয়ে কই যাচ্ছিস? আমি আগেই বাসা ঠিক করে নিয়েছিলাম নিজের জন্য ভাই। আর ওরও মনে আছে তোর হৃদয় নামক ছেলেটির সাথে সম্পর্কের কথা জেনে পাত্রপক্ষ ঢাক ঢোল পিটিয়ে বিয়ে ভেঙে যাওয়ার পর আত্মহত্যা করতে যাস। তখন আমি আটকাই, ভায়াকে নিজের কসম দিয়ে তোকে বিয়ে করতে বাধ্য করি। অথচ দেখ, আমার এমন বিপদে আমার বাচ্চা সামান্য আইসক্রিম চাওয়ায় লঙ্কাকাণ্ড বাঁধালি তুই। জানিস, বিপদের দিন আসা খুব জরুরি, না হলে কে আঙিনার সাপকে আপন বোঝা যায় না। মাধবীর সূক্ষ্ম খোঁচায় মুখশ্রী ম্লান হয়ে যায় অরণির। মাধবী কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রিকশায় চড়ে বসে। তার টাকায় কেনা আলমারি আর খাটটা খানিকক্ষণ আগেই ভ্যানওয়ালা নিয়ে গেছে। শাটরদুলতা বেগমের লজ্জায় মরি মরি অবস্থা। ছেলের বউ যে এভাবে ছেলের সম্মুখে ছোট করবে ভাবতেও পারেননি তিনি। শেষে কিনা তার অসুখ নিয়ে খোটাদির হাঁটুর বয়সী মেয়েটা। 2 দিন ধরে প্রেসারের ঔষধ নেই তার। অথচ ডাক্তার সাহেব তাকে প্রতিদিনই খেয়ে যেতে বলেছেন। তবে ছেলের বউ কল্যাণী মুখের উপর যা তা বলে দেয় সব সময়। তাই মেয়েটার মুখোমুখি না হতেই ঔষধের কথা বলতে যাননি লজ্জায়। তবে আজ অসুস্থতায় না টিকতে পেরে ছেলের ভয়ে যান। কল্যাণী, জয়, একটা কথা ছিল তোর সাথে। একটু আমার ঘরে আসবি। ছেলে জয় উঠতে নিবে তখনই কল্যাণী খেকিয়ে বলে, কি এমন কথা ছেলের সাথে যে আমার সামনে বলা যাবে না? আমি বুঝি না ভেবেছেন? সবই বুঝি আমি। আপনি নিশ্চয়ই আমার নামে বিষ ভরবেন জয়ের কানে। না না বৌমা, এ কি বলছো? আমি শুধু বলতে চাচ্ছিলাম যে 2 দিন হয়েছে আমার প্রেসারের ঔষধ শেষ। যদিও একটু এনে দিত বা টাকাটা দিত তবে। নত চোখে শুধান তিনি। তার কথা শুনে যেন আরো তেলে বেগুনে জ্বলে উঠে কল্যাণী। হ্যাঁ হ্যাঁ, পাইছেন তো একটাই, টাকা খোয়ানো। এছাড়া খালি খাওয়া আর ঘুমানো ছাড়া কাজ কি আপনার? একটু লজ্জা শরম নাই আপনার, তাই না? দেখছেন নাতিটার পিছনে কত টাকা যায়, তবুও মুখ উঠিয়ে চলে আসেন টাকা চাইতে। কি এত অসুখ আপনার বুঝি না আমি? সব টাকা নেওয়ার ধান্দা, যত সব। লতা বেগমের ক্ষীণ আশা ছিল যে ছেলেটা কিছু বলবে। কিন্তু না, সে চুপ, বিরক্তমাখা মুখশ্রী নিয়ে চুপ করে থাকে। তারপর বউকে শান্ত করার উদ্দেশ্যেই হয়তো মুখ খুলে যায়। কি এমন হবে আম্মা তোমার কয়দিন ঔষধ না খেলে? এখন মাসের প্রথম দিক, হাতে টাকা নাই। পরে কিনে দিবনে। ছেলের কথা শুনে তিনি মুখে আঁচল চেপে তার ঘরে চলে যান। ছোট বেডরুম তার, অবশ্য এটা শোয়ার ঘর না, স্টোর রুম। চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার 1 বছরের মাথায় ছেলে আর ছেলের বউয়ের কথার যন্ত্রণায় নিজ রুম ছেড়ে এখানে থাকতে শুরু করে। বস্তুত জাহানারা বেগম একজন রিটায়ার্ড প্রিন্সিপাল। যে পর্যন্ত চাকরিতে নিয়োজিত ছিলেন সেই পর্যন্ত বাড়িতে সবাই খুব সম্মান করত। সত্যটা এখন বুঝতে পারেন তিনি। সম্মানটা তাকে নয়, বরং মাস শেষে যে মোটা অঙ্কের টাকা পেতেন সেই টাকাকে সমীহা করতেন। বিকেলবেলা নাতনি নিয়ে বাসার সম্মুখে রোডে অন্যান্য তার বয়সী নারীদের সাথে হাঁটাহাঁটি করছেন লতা বেগম। চলছে কিছুটা গল্পগুজব আর আড্ডাও। হুট করেই মিসেস রোমেলা বলে উঠেন, জানেন আপা, আপনাদের বিল্ডিং এর পাশে যে নতুন বিল্ডিংটা হইছে না, সেটাতে একজন তালাকপ্রাপ্ত মেয়ে এসেছে, 2 বাচ্চা শুদ্ধ। এখনকার বিয়েও না চায় না জিনিসের মতন হয়ে গেছে, নষ্ট হতে সময় লাগে না। লতা বেগম ভেঙচি কাটেন। আনমনেই ভাবেন, এই মেয়েটাও মনে হয় কল্যাণীর মতন অশুভ, ক্রূর, শয়তান। এখনকার মেয়েগুলোই এমন। তবে জামাইটা মনে হয় আমার ছেলের মতো বউয়ের গোলাম না। তাই মায়ের কষ্ট সহ্য না করতে পেরে তালাক দিয়ে দিয়েছে।
একদম ঠিক হয়েছে। মুহূর্তে মাধবীর সম্পর্কে এটুকু তথ্য জেনেই তাকে বিচার করে ফেলেন তিনি। একটা দৃঢ় ধারণা জন্ম নেয়, তালাক কি আর এমনি এমনি হইছে। জামাই আর শাশুড়ি মনে হয় জ্বালাতো, না হয় চরিত্রের সমস্যা, এজন্যই লাথি দিয়ে বের করে দিছে। শুরু হয় মাধবীকে নিয়ে নানারকম আলোচনা সমালোচনা তার আড়ালেই। অথচ তারা জানেই না মাধবীর গল্প, অভিজ্ঞতা। মানুষ সর্বদা নিজ অভিজ্ঞতা দিয়েই অন্যকে বিচার করে। অথচ হতে পারে যাকে বিচার করছে তার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। যেমন কোনো পুরুষ কোনো নারীর দ্বারা প্রতারিত হলে সে সব নারীকে মন্দ বলে প্রকাশ করে, অথচ তার মা বোন নারী। আবার কয়েকজন কুলাঙ্গার পশুর জন্য পুরো পুরুষজাতিকেই সেই ঘরে ফেলে নারী, অথচ তার জন্মদাতা ভাইও পুরুষ। ঠিক তেমনি লতা বেগম নিজের ছেলের বউ মন্দ হওয়ায় সব ছেলের বউদেরই সেই ঘরে এনে ফেলেছেন, অথচ তিনি নিজেও একসময় ঘরের বউ ছিলেন, শাশুড়ি নন। ভাড়া বাসায় উঠে তো পড়েছে মাধবী, তবুও স্বস্তি নেই। ঘরে শুধু একটা আলমারি আর খাট। বাজার করতে হবে, ঘরের জিনিসপত্র, রান্নার জিনিসপত্র কিনতে হবে, ছেলে মেয়েকে ভর্তি করার সময়ও এসেছে, এছাড়াও আরো কত খরচ লাগবে। যেখানে তার ব্যাংকে পড়ে আছে খুব অল্প সংখ্যক টাকা, তার উপর একা হাতে সে এত কাজ কি করে করবে। আজ মায়ের কথা একটু বেশি মনে পড়ছে মাধবীর। মা থাকলে এতটা একাকিত্ব ভোগ করতে হতো না তাকে। এতটা অনিশ্চয়তার মাঝে নিশ্চয়ই মা তার নিরাপত্তা বেষ্টনীতে আগলে রাখতেন মাধবীকে। তার ভাবনার মধ্যেই মিহিরিমা এসে বলল, মা ক্ষুধা লেগেছে, দুধ খাবো। মাধবী বেদনা নিমজ্জিত চোখে মেয়ের দিকে তাকায়। বাসায় দুটো পানির বোতল ছাড়া কিছুই নেই। তার হাতের টাকা শেষ রাতের খাবার জোগাড় করতে যেই এখন এই অজানা জায়গাতে কোথায় যাবে সে দুধ চাইতে। অতঃপর মেয়েকে ভুলিয়ে ভালিয়ে ক্ষুধার্ত পেটেই ঘুম পাড়ানোর চেষ্টা, আর নিজে কাটায় এক নির্ঘুম অশ্রুসিক্ত রাত্রি। তার আরো চিন্তা, রাত পোহালে ছেলে মেয়েদের কার ভরসায় রেখে টাকা জোগাড় করতে যাবে। মাধবী ও লতার জীবন কি এভাবেই চলবে, এমন অনিশ্চিত অশান্তির মাঝে সকালবেলা কারো অনবরত বেল বাজানোর আওয়াজে ঘুম ভাঙল মাধবীর। ভোরের দিকে চোখ লেগে গিয়েছিল তার। বালিশ থেকে মাথা উঠাতে নিয়েও যন্ত্রণায় কাতর হয়ে আবার বালিশেই মাথা রাখে সে। সারা রাত কাদায় ওনা ঘুমানোতে মাথা যে ভার হয়ে আছে তার। এর মধ্যেই আবারও বেল বেজে ওঠে। মাধবী অবাক হয়, তার সাথে দেখা করার আবার কে আসলো। এত সকাল সকাল আসার মতো তো কেউ নেই। কথাগুলো ভাবতে ভাবতেই মাথায় কাপড় দিয়ে দরজার দিকে এগিয়ে যায় সে। আনমনেই বিড়বিড়ায়, সকাল সকাল কার এমন ট্রেন ছুটে যাচ্ছে, একটুও থামছে না। দরজা খুলতেই সব ভাবনা ও প্রশ্নের অবসান ঘটে। দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে অবাক সে। এ যে তার শাশুড়ি রত্না রায়হান, যার জন্য তার তিলে তিলে গড়া সংসার ভেঙে গেল। আম্মা আপনি, আপন মনেই অস্ফুটভাবে বলে উঠে সে। রত্না রায়হান মাধবীকে অপদস্থ করার ইচ্ছে নিয়েই এসেছিলেন এই দুয়ারে। এই কথাকে ঝগড়ার সূচনা হিসেবে ধরেন তিনি। ওমা এহম আমি আইসি কেন সেই কথা কও, কে আমারে দেখা ভালা লাগে নাই তোমার, চেঁচিয়ে উঠেন তিনি। মাধবী ঘাবড়ে যায়, ধীর কণ্ঠে শুধায়, আম্মা আস্তে কথা বলেন, না হয় ঘরে এসে কথা বলেন। তোর মতো পেতনি অপয়া মা তারা চিহ্ন রো ঘরে আমি ঢুকমু। আমি ওই তোর আমার পোলাটার জীবন ধ্বংস কইরা শান্তি হয় নাই, এখন আবার সারা জীবনের কষ্ট কইরা কামাই না টাহাও চাস। বিশাল দেহি এই নারীর উচ্চস্বরে চেঁচানোতে ইতিমধ্যে সবাই নিজ নিজ ফ্ল্যাট থেকে বেরিয়ে তামাশা দেখছে। একেই বলে স্বভাবে আচরণে বাঙালি। নিজ বাড়িতে ঝগড়া লাগলে অশান্তি, পরের বাড়িতে লাগলে মনের শান্তি। মাধবীর এমতাবস্থা দেখে লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে, ক্রোধান্বিত হচ্ছে বেশ।
তবুও সে গলা নামিয়েই কথা বলে, দেখেন আমি আমার অধিকারের বাইরে কিচ্ছু চাইনি। আমার কাবিনের টাকাই চেয়েছি, অন্য কিছু না। আর ভদ্র মানুষদের বাড়িতে আসছেন, ভালোই ভালোই ভদ্রমহিলার মতন বিদায় হন, না হলে ভালো হবে না বলে দিচ্ছি। মাধবীর কথাটা শেষ করার পরপরই শুরু হলো রত্না রায়হানের বিলাপ ও আজেবাজে ভাষায় গালাগালি। নিজের বংশধর নাতি নাতনিকেও গালাগাল দেওয়া থেকে, অবৈধ সন্তান বলা থেকে বাদ রাখেন না। এবার যেন যুবতীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। রত্না রায়হানের মুখের উপর দরজা লাগিয়ে বেডরুমে যায়। বেডরুমে যেতেই দেখে তার দুই সন্তান ভয়ে কুঁকড়ে যেয়ে একে অপরকে জড়িয়ে ধরে বসে আছে। মাধবী মিহিরিমা ও মাহিরকে জড়িয়ে ধরে আত্মস্থ করল, মাম্মা আছি না, কিচ্ছু হবে না। অতঃপর সন্তানদের কপালে মমতাসিক্ত চুমু খেয়ে ফোন নিয়ে বেরিয়ে যায়। আবার দরজার সামনে যেয়ে দাঁড়ায় সে, ফোন হাতে নিয়ে রেকর্ডিং করছে। এদিকে রত্না রায়হান মাধবীর মুখের উপর দরজা তেলে বেগুনে জ্বলে উঠে আরো জাদা ভাষায় গালিগালাজ করতে শুরু করেছেন। আশেপাশের মানুষকেও মাধবী সম্পর্কে ডেকে মিথ্যে অভিযোগ করছেন। মাধবী খানিকক্ষণ শাশুড়ির কথাবার্তা রেকর্ড করে তা সেভ করে রাখে। তারপর পুলিশে কল দেয়। একটু পরেই সাইরেনের আওয়াজ তুলতে তুলতে পুলিশের গাড়ি আসে। জানালা দিয়ে দেখে কেউ কেউ পুলিশি গাড়ি। তারপর বিষয়টা এক কান দুই কান হতে হতে রত্না রায়হানের কান অবধি চলে যায়। মুহূর্তেই যেন শিয়াল বিড়াল বনে যায়। একদম শান্ত পরিবেশ। কয়েকজন লেডি কনস্টেবল সহ অন্যান্য পুলিশেরা বিল্ডিং এ ঢুকে। বলা বাহুল্য, মাধবীর ভাড়া নেওয়া ফ্ল্যাটটি মূলত গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এর সাথে ছোট্ট এক কামরার ফ্ল্যাট। পুলিশেরা আসতেই মাধবী ঘর থেকে বের হয়। এখানে মিস মাধবী রওশনকে। আমি আমি আপনাদের ফোন করেছিলাম, যার ব্যাপারে কমপ্লেইন করেছিলাম। তিনি হলেন আপনাদের পাশে দাঁড়িয়ে থাকা শ্যাওলা রণতে শাড়ি পরা মধ্যবয়স্ক মহিলাটি। উনি সকাল সকাল আমার বাড়িতে এসে আমাকে হেনস্থা করছেন, বারবার আটকানোর পরও থামছেন না। তাই বাধ্য হয়ে আপনাদের ডেকেছি। না না বাজান, ও মিথ্যা কথা কইতাছে। আমি তো আস্তে আস্তে বুঝাইতাছিলাম, চিল্লাচিল্লি লাগাইছে। মাধবী কিছু না বলেই ফোনে সেভ করে রাখা অডিও ক্লিপ চালু করে। সেখানে আর রত্না রায়হানের কিছু বলার থাকে না। পুলিশ অফিসার শুধু প্রশ্ন করে, উনাকে আপনি চিনেন? জি, উনি আমার এক্স মাদার ইন ল। বর্তমানে উনার সাথে আমার কোনো কানেকশন নেই। ঠিক আছে, উনাকে আমরা নিয়ে যাচ্ছি, আপনিও আসুন সাথে। আসলে আমার রিসেন্টলি তালাক হয়েছে, বাচ্চাদের দেখার মতন কেউ নেই। আমি কিভাবে? একজন লেডি কনস্টেবল বেশ সহানুভূতি বোধ করে মাধবীর জন্য। সে হাসি মুখে প্রস্তাব রাখে, আপনার সমস্যা না হলে আমি পেপারস নিয়ে আসছি রিপোর্ট করার। আপনি শুধু সাইন করে দিবেন। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তবে যাওয়ার আগে আমি এই অভদ্র মহিলাকে একটা প্রশ্ন করতে চাই। করতে পারেন। আপনাকে আমার বাড়ির ঠিকানা দিয়েছে কে? তো তোমার ভাবি। কম্পিত কণ্ঠে সুধান রত্না রায়হান। অতঃপর দুজন লেডি কনস্টেবল রত্না রায়হানকে ধরে নিয়ে গাড়িতে উঠায়। মধ্যবয়স্ক হাজারো অনুরোধ বিনতি জোড়াজুড়ি হার মানে তাদের কঠোরতার নিকট। লতা বেগম 11টার দিকে বাজার করতে বের হন। এটা তার রোজকার রুটিন। বলতে গেলে তার রিটায়ারমেন্ট শুধু উপাধি মাত্র, বসে বসে বার্ধক্য উপভোগ করা তার ললাট লিখনে নেই। তার উপার্জন বন্ধ হওয়ার পরপরই কাজে লোক বাদ দিয়ে দেয় কল্যাণী। সেই সাথে বাজার করা এবং ছোট্ট গল্পকে স্কুল কোচিংয়ে আনা নেওয়ার দায়িত্ব তার কাঁধে তুলে দেওয়া হয়। ঘরের মোটামুটি সকল কাজ এই বার্ধক্যে তাকে ধরিয়ে দিলেও কখনো মনক্ষুণ্ণ হননি তিনি। আশাহত হন তখন যখন প্রতিবার পুত্রবধূ কল্যাণী তাকে এসব কাজ করাই কাজে লোকের সাথে তুলনা করলেও চুপ থাকে ছেলে জয়। বর্তমানে লতা বেগম বাসার সম্মুখে বসে থাকা শাক সবজির ভ্যানের সামনে দাঁড়াতেই শুনতে ও দেখতে পান কাকে নিয়ে যেন আলোচনায় ব্যস্ত তার আড্ডা দেওয়া সঙ্গীগুলো।
কাকে নিয়ে কথা বলছেন আপনারা? কৌতূহল নিয়ে প্রশ্ন করে লতা বেগম। আরে ওই যে গতকাল যেই মেয়ের কথা বলছিলাম না, সেই মেয়ে। কি যেন নাম বলল? মাধবী, মাধবী মেয়েটার নাম। ও তো কি হয়েছে ওই তালাকপ্রাপ্ত মেয়ের? কিছুটা রাশভারী হয়ে উঠল তার কণ্ঠ। আরে বলবেন না ভাবি, আজ সকাল সকাল 6টা বা 6:30 হবে। তখন মাধবী মেয়েটার শাশুড়ি মানে আগের জামাইয়ের মা এসে কি হুলুস্থুল কাণ্ডটাই না করলো। কি যে চেঁচামেচি আর জাদা ভাষায় গালাগালি। মেয়েটাও কি বিচ্ছু রে বাবা। সাথে সাথে পুলিশ এনে ধরিয়ে দিল। কেন আপনি শুনতে পাননি? প্রতিবেশী জামেলা বেগম উত্তর দিলেন। লতা বেগমের মনে মাধবী সম্পর্কে থাকে ভুল ভাবনা আরো মজবুল হলো যেন। ধনিয়াবাদা তাজা কিনা পরখ করতে করতে বললেন, নাতিকে স্কুলে দিতে গিয়েছিলাম তখন। আর মেয়ের শাশুড়ি কি আর শুধু শুধুই এসে এমন করেছে? নির্ঘাত এই মেয়ে কোনো কাণ্ড ঘটিয়ে এসেছে। হ্যাঁ, শাশুড়িটাও সবাইকে ডেকে ডেকে মেয়েটার কথাই বলছিল। বলছিল মেয়েটার নাকি চরিত্র ভালো না, সংসার করার সময় সবাইকে জ্বালিয়েছে, এখন আবার 7 লাখ টাকা দাবি করছে। দেখলেন তো, আমার ধারণাই সত্য হলো। লতা বেগমের মুখশ্রীতে দাম্ভিকতার হাসি। তারপর বাজার নিয়ে বাড়ির দিকে চললেন। লতা বেগমদের ফ্ল্যাট 3 তলায়, এলিভেটর নেই। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তার বার্ধক্যে নয়ে পড়া দেহ যেন আরো নয়ে পড়ে হাঁটু ব্যথায় আর্তনা করার উপক্রম হয়। অ্যাপার্টমেন্টের নিচেই একটা ছোটখাটো ঔষধের দোকান। বাজার করতে যেয়ে আজ কিছু টাকাও বেঁচেছে। ভাবলেন, এই টাকা দিয়ে কম দামি একটা মলম কিনে নেই। যেমন ভাবনা তেমন কাজ। বাড়িতে ঢুকে বাজারের ব্যাগটা ধপ করে ডাইনিং চেয়ারে বসে পড়েন তিনি। ক্লান্ত দেহে কল্যাণীকে উদ্দেশ্যে করে বলেন, বৌমা, 1 গ্লাস পানি দাও তো, অনেক তৃষ্ণা পেয়েছে। কল্যাণী ভেঙচি কাটে, আমি কেন পানি দিব? আপনার ব্যক্তিগত কাজের বোয়া লাগি নাকি? ঢঙের জ্বালায় বাঁচি বাবা। নিজের পানি নিজে এনে খান, তবে আগে হিসেব দেন। অপমানে লতা বেগমের ফর্সা মুখমণ্ডল গোলাপি হয়ে ওঠে। চোখজোড়া ছলছল করছে। কিন্তু এ ছলছল চাহনি ছুঁতে পারে না কল্যাণীর মন। অথচ নিজের গর্ভধারিণী হলে গল্পটা ভিন্ন হতো। কি হলো বলছেন না কেন? খেকিয়ে উঠে কল্যাণী। নত চোখে লতা বেগম এক এক করে সব কেনাকাটার হিসেব দেয়। একদমে হিসেব বলায় আরো তৃষ্ণার্ত হয়ে ওঠেন। পানি নিতে উঠতে যেতেই কল্যাণী সন্দেহযুক্ত চাহনিতে তাকিয়ে দাঁড়াতে বলে তাকে, আগে বলে যান আর 50 টাকা কই? আসলে ওই টাকা দিয়ে একটা মলম এনেছি হাঁটু ব্যথার জন্য। আজকাল হাঁটু ব্যথাটা বেড়েছে বেশ। একটু ইতস্তত হয়ে উত্তর দেন তিনি। কি, আপনি 50 টাকা না বলে নিয়েছেন? হায় আল্লাহ, না জানি এমন করে কত টাকা মেরে খেয়েছে এই রাক্ষসী মহিলা। না বৌমা, তুমি ভুল ভাবছ। আমি আজই প্রথম বাজারে টাকা ধরেছি। হইছে, হইছে। চুরি করি সব চুরি বলে আমি চুরি করিনি। এবার রাগি উঠে যায় লতা বেগমের। তিনি শিক্ষিকা, এমন কালিমা ললাটে লেপন কি করে সহ্য করবেন? খবরদার মেয়ে, আমাকে ভুলেও চোর বলবে না। 100 বার বলবো। চোর, চোরের বাচ্চা চোর আপনি। আর সহ্য করতে পারেন না লতা বেগম। সজোরে এক চড় লাগান কল্যাণীর গালে। কোনোদিকে না তাকিয়ে নিজের ঘরে চলে যান তিনি। আর কল্যাণী, সে তো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে। একটু বাদেই চেতনা ফিরে তার। দাম্ভিকতার ভঙ্গনে অশ্রু বেয়ে পড়ে তার চোখ জোড়া থেকে। হনহন করে নিজ রুমে যেয়ে ঠাস করে দরজা লাগিয়ে স্বামীকে কল করে। বড্ড অভিযোগ করা বাকি তার। মাধবী এটিএম থেকে টাকা তুলে মিহিরিমা ও মাহিনকে নিয়ে স্কুলে পড়াতে যায়।
তার জন্য নির্ধারিত ক্লাসগুলো নেওয়া শেষ করে দুই ছেলে মেয়ে নিয়ে রওনা হয় ভাইয়ের বাসার উদ্দেশ্যে। অফিস লাঞ্চ টাইম, তার ভাই রাইম ঘরেই ছিল। মাধবী বেল বাজাতেই রাইম এসে দরজা খুলে দেয়। বোনকে দেখে বেজায় খুশি রাইম। এসেছিস তুই? আমি জানতাম আমার ছোট্ট রাজকন্যা ভাইয়ের সাথে রাগ করে থাকতে পারে না। তোর বউ কই? রাইমের কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে মাধবী। একটু বাদেই অরণি রান্নাঘর থেকে বেরিয়ে আসে। মাধবী যে ঠাস করে এক চড় লাগায় তাকে। রাইম রাগান্বিত সুরে মাধবীকে বলে, মধু, কিছু বলি না দেখে তোর সাহস কি বেশি বেড়ে গেছে? বড় বোন তুল্য ভাবির গায়ে তুই আমারই সামনে হাত তুলছিস। জাস্ট শাট আপ। কিসের ভাই? কিসের ভাবি? গতকাল রাতে যখন তুই কল দিয়ে চিন্তিত গলায় ঠিকানা চাইলে তোকে ঠিকাবা বলার সাথে বারবার করে বলেছিলাম স্যাম আর ওর পরিবার যাতে ঠিকানা না জানে। তোর বউ কি করলো? ওর মাকে বলে দিল। আর সাইমের মা যে পুরো পাড়ার সবার সামনে আমাকে অপরাধী বানালো। একা মা, আমি ছেলে মেয়ে নিয়ে থাকি। একবারও ভাবলি না এমন বদনাম হলে আমি কিভাবে থাকবো? তুই আর তোর বউ ইচ্ছে করে এসব করেছিস না আমাকে হেনস্থা করতে। কি ক্ষতি করেছিলাম আমি তোদের? ও তো না হলে পরের মেয়ে। তুই আমার ভাই হয়ে। ছি। জন্ম থেকে বাপ মা হারা ছিলাম, আজ আমার ভাইও মরে গেল আমার জন্য। মাধবী বাচ্চাদের নিয়ে অ্যাপার্টমেন্টের সামনের মাঠে এনেছে খেলতে। এই এলাকার ছোট ছোট বাচ্চাদের প্রিয় খেলার স্থান এটি। লতা বেগমও সবে মাত্র নিজের নাতিকে নিয়ে স্কুল থেকে ফিরে এসেছেন। মিহিরিমা ও মাহিনা একটা অ্যাভেঞ্জার্সের ছবিতে সাজানো ফুটবল দিয়ে খেলছে। আয়াস তা দেখে দৌড়ে আসে তাদের নিকট। আবেদন করে, আমার সাথে খেলবে। আরে আয়াস, তুমি এখানে? মৃদু হেসে বলে মাধবী। আসসালামু আলাইকুম ম্যাম। এখানেই তো আমাদের বাসা। এদিকে মাধবীকে দেখেই চিনে ফেলেন লতা বেগম। গতকাল রাতেই প্রতিবেশী জামেলা তালুকদার তাকে দেখিয়েছিলেন এই মেয়েকে। মুখটা বিদ ঘুটে করে ফেলেন তিনি। কটাক্ষ করে বলেন, যার নিজের সংসার জীবনের শিক্ষা নেই সে আবার বাচ্চাদের শিক্ষা দেয়। থু। মাধবী নিরস কণ্ঠে বলে, নিশ্চয়ই আয়েশের মার জীবন জ্বালিয়ে শেষ করছেন আপনি। যেমন আপনার কথাবার্তা মনে তো হচ্ছে না আমার শাশুড়ির চাইতে কোনো অংশে কম। স্নায়ুযুদ্ধ চলমান দুজন নারীর মাঝে। পরিশেষ এদের পরিণতি কি হবে কে জানে। কি অদ্ভুত এক লীলা খেলা না পৃথিবীর। দুজন নারী নিপীড়িতা আপন কষ্টে, অথচ নিজ অভিজ্ঞতার দৃষ্টিকোণে তারা অপরাধী একে অপরের নিকট। অথচ বাস্তবতা ভিন্ন। লতা বেগম নাতিকে নিয়ে বাসায় ঢুকতেই শুনতে পায় পুত্রবধূর চাপা কান্নার আওয়াজ ও চেঁচামেচি। বুক মুচড়ে ওঠে। ছেলেটা নিশ্চয়ই বাড়ি ফিরেছে, আর সব শুনে তো তাকেই বকবে। একজন প্রিন্সিপাল ছিলেন তিনি, যেখানে সেখানে কান্না তার আত্মসম্মানেই আঘাত করে। নিতান্তই এ কারণে কাঁদলেন না, না হলে ভয়ে আখিজোড়ায় জমিত নোনাজলের মেঘের বৃষ্টি হয়ে নামতে দেরি হতো না। নিজেকে শক্ত রাখার অদম্য প্রয়াস তার। কিছুই শুনেননি এমন একটা ভঙ্গিমায় নাতি আয়েশকে নিয়ে নিজের ছোট্ট ঘরটায় ঢুকেন তিনি। এদিকে কল্যাণী লতা বেগমের ঢুকার আভাস পেয়ে আরো তেতে উঠল। স্বামীর দিকে পাশে থাকা চাবির উতরাটা ছুঁড়ে মেরে বলল, দেখলে এসেছো তোমার মা। আমি যে কাঁদছি তা শুনে একবারও আসলো আমার ঘরে। তার তো মনে রং লেগেছে আমাকে কষ্ট দিতে পেরে, ডাইনি বুড়ি একটা। আরে বাবা থামো। আমি বুঝাচ্ছি মাকে। তুমিও বা মাকে বলতে গেলে কেন শুধুমাত্র একটা মলম কেনায়? বিরক্তির রেশ জয়ের কণ্ঠে। ওহ, তাহলে মায়ের জন্য একবারে জলে যাচ্ছে এখন। আমার স্বামীর টাকা সেনা বলে নিলে এখন আমি কিছু বলতেও পারবো না। তবে দাও আমার কাবিনের 5 লক্ষ টাকা, চলে যাই আমি ছেলে নিয়ে বাপের বাড়ি। মুখবন্ধ হয়ে যায় জয়ের। এই জায়গাতে বেশ দুর্বলতা তার, একেবারে জবানবন্দি দশা। শুকনো ঢুক দিলে বলে,
আরে রাগ করছো কেন কল্যাণী? আমি কি বলেছি তোমার দোষ? আমি বলতে চাচ্ছি মা বয়স্ক মানুষ, তার সাথে এসব নিয়ে বাজানোর দরকার নেই তো। রক্তচক্ষু নিয়ে তাকালো কল্যাণী। চোখ দিয়েই যেন ধ্বংস করে দিবে। তা দেখে তাড়াতাড়ি কল্যাণীর উপর থেকে চোখ সরিয়ে নেয় জয়। মা, মা বলে চেঁচাতে চেঁচাতে বসার ঘরে এসে দাঁড়ায়। পিছন পিছন কল্যাণীও আসে। ছেলের গর্জনে যেন কেঁপে উঠেন লতা বেগম। হিমশীতল হয়ে উঠেছে তার গোটা দেহ। ধীর পায়ে বসার ঘরে আসে সে। বহু কষ্ট মুখে খুলে বলেন, ডাকছিস আমাকে? তুমি কল্যাণীকে থাপ্পড় মেরেছ কেন? কিছু হলে আমাকে বলতে, গায়ে হাত তোলা কেমন বিষয় আবার? চর মেরেছি সেটা বলেছে তোর স্ত্রী। কেন চর মেরেছি সেটা বলেনি। তোর বউয়ের কত বড় স্পর্ধা আমাকে চোর বলে। না বলে কিছু নিলে সেটা চুরি হয়। চুরি করছেন, চোর বলবো না তো কি মহিয়সী নারী বলবো? নিজে দোষ করে আপনি কিনা আমাকে চর মারলেন। দেখ তোর বউ তোর সামনেই আমাকে। তাকে বলতে না দিয়ে তার ছেলে বিরক্তির সুরে বলল, আহা, এত বেজাচ্ছ কেন? ও না হয় রাগের মাথায় একটা কথা বলেই ফেলেছে। তুমি একটু সয়ে নিতে পারলে না? আরও তো এমনি এমনি বলেনি, তুমি না বলে নিয়েছো বলেছে। তোমার লাগলে তুমি বলেই নিতে। আজ ভীষণ বাজে হতাশ হলেন লতা বেগম। তার আজ অতিরিক্ত এই আশা ছিল যে ছেলেটা অন্যায়ের প্রতিবাদ করবে। মনে মনেই বললেন, ছেলেটাকে আমি আসলেই পেটে ধরেছিলাম তো। না হলে মায়ের সম্মানে আঘাত, তার অপমান এতটাই বা কারো সয় কি করে? কিছু না বলেই সম্মোহিত স্থান ত্যাগ করলেন তিনি। জয় কল্যাণীকে অনেক রস মাখানো কথা বলে ঘরে নিয়ে যায়। লতা বেগমকে স্বামীর অপদস্থ করতে পেরে কল্যাণীর মুখশ্রীতেও বিজয়ের হাসি। মাধবী ঘরে অ্যাপার্টমেন্টে পা রাখতেই দেখল তার দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে সাইম। হয়তো তার জন্য অপেক্ষারত। অপেক্ষা করবে নাই বা কেন? মাত্রাতিরিক্ত প্রিয় মাটাই যে থানায় বন্দী। সে ব্যাগ থেকে দরজার চাবি বের করে কাউকে দেখেনি এমন একটা ভান করে এগিয়ে যায়। সাইমের সামনে দাঁড়িয়ে দরজার তালা খুলতে শুরু করে। সাইম মাধবীকে খেয়াল করে উত্তেজিত গলায় বলল, এখন এসেছো তুমি? না, এখনো আসি নাই। রাস্তায় হাঁটছি। এতটা স্বাভাবিক কি করে তুমি? আমার মা জেলে বন্দি তোমার জন্য। তোমার একটু অনুতাপ আছে তা নিয়ে? না, সে তার কর্মের জন্য জেলে বন্দি। আর হ্যাঁ, তোমার মাকে ওয়ার্নিং দিয়েছিলাম ভদ্র মানুষের বাড়িতে এসে ভদ্র হয়ে কথা বলতে, তোমাকেও বলছি। বলতে বলতেই দরজাটা খুলে বাচ্চাদের নিয়ে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে মাধবী। তার সাথে সাথে স্যামও ঢুকে। তবে এবার তার আচরণ বেশ শান্ত। সে বেশ বিনীত কণ্ঠে শুধায়, তুমি প্লিজ নিজের কেসটা উঠিয়ে নেও। দুপুর গড়ালেই আজ আর বাড়ি আসতে পারবে না। বৃদ্ধ মানুষ এত তখন কি করে নিবে একবার ভাবো। বেশ, কেস উঠিয়ে নিতে রাজি আমি। তবে তুমি শুধু একটা পেপারে সাইন করে দাও। ব্যাগ থেকে ফাইল আর কলম বের করে এগিয়ে দেয় যুবতী। সাইম ভ্রু কুঁচকে ফাইল হাতে নিয়ে তাতে চোখ বুলায়। বাচ্চাদের কাস্টাডির কাগজ। এতে লেখা আছে স্যাম স্বেচ্ছায় বাচ্চাদের সম্পূর্ণ কাস্টাডি মাধবীকে দিয়ে দিচ্ছে। আশাহত হয় স্যাম। তার ইচ্ছে ছিল বাচ্চাদের কাস্টাডি নিয়েই মাধবীকে ব্ল্যাকমেইল করে তালাকনামায় সিগনেচার করাবে। কিন্তু এখন আর সেই উপায় কোথায়? বিনা কোনো কথাতেই যথাযথ স্থানে স্বাক্ষর করে সে। মাধবীর মুখশ্রীতে জয়ের হাসি। স্যাম প্রশ্ন করে, এবার তো কেস উঠাবে? নিশ্চয়ই। সাইমের সাথে বাচ্চাদের নিয়ে আবারও বের হয় মাধবী। থানায় যেয়ে কেস উঠিয়ে হাস্যোজ্জ্বল চেহারাতেই বিদায় নেয় সাইম ও রত্না রায়হানের থেকে। যাওয়া আগেও বলে, 7 লাখ টাকাটা দ্রুত পরিশোধ করতে ভুলো না কিন্তু। আম্মা, আপনি মনে করিয়ে দিয়েন ছেলেকে।
থানায় থেকে সাহসে গোলাচ্ছে না রত্তা রায়হানের মাধবীকে। তাই চুপচাপ গলাধঃকরণ করল মেয়েটির সকল কথা। বাসায় পৌঁছে নিজে কাপড় বদলে মাহিন মিহিরিমারও গা মুছিয়ে দিল। বাজার করেনি আজব, ফ্রিজ তো দূরে থাকা, চুলাও নেই বাসায়। কত কিছুর প্রয়োজন যে এই মা সন্তানের সংসারে ভেবেই দীর্ঘশ্বাস ফেলল সে। কিনে আনা খাবারগুলো ওয়ান টাইম প্লেটে বাড়তে বাড়তে মনে মনে বলল, ছোট ছোট বাচ্চাগুলোর উপরও কম দখল যায়নি। কিন্তু এভাবে কতদিন স্কুলে নিয়ে যাবে? একসময় তো কর্তৃপক্ষও বিরক্ত হবে, ওরাও তো অসুস্থ হয়ে পড়বে। একটা প্রি স্কুল বা ডে কেয়ারে ভর্তি করলে ভালো হয়। কিন্তু চাকরির 7,000 টাকা বেতনে তো ভাড়া দিয়ে নুন আনতেই পান্তে ফুরাবে, মাহিন মিহিরিমার বেতন বা ভর্তি খরচ যোগাবে কোথা থেকে? উপায়হীন আমি, তবুও একটা ব্যবস্থা করতেই হবে। আরেকটা পার্ট টাইম চাকরি বা নতুন চাকরিতে জয়েন। মাম্মা, মাম্মা, পেটে ইঁদুর ডাকে। ক্ষুধা লেগেছে তো। বড্ড আদুরে গলায় মাকে জড়িয়ে ধরে খাবারের জন্য আবেদন করল মাহিন। মিহিরিমাও ভাইয়ের দেখা দেখি মাকে জড়িয়ে ধরল। এই তো বাচ্চারা, মাম্মা খাবার সার্ভ করে ফেলেছি, এখন আমরা ইয়ামি আম করে খাবো। খাবার নিয়ে মাধবী বাচ্চাদের নিয়ে খাটে বসে একটু একটু করে মুখে তুলে দেয় খাবার। হুট করেই মিহিরিমা প্রশ্ন করে, মাম্মা, আমরা আর বাবা কি আর কখনোই একসাথে থাকবো না? আর মাম্মা, স্কুলের আঙ্কেল আন্টিরা আমাদের ব্রোকেন চাইল্ড বলো কেন? ধক করে উঠে মাধবীর বুক। তার ইচ্ছে করছে যারা এসব বলেছে তাদের যে বলতে, একটা তালাকে দোষী হয় স্ত্রী, না হয় স্বামী, অথবা দুজনেই। তবে বাচ্চাটাকে কেন নতুন এক নাম দেয় সমাজ? কেন তাদের নিচু চোখে দেখে? একটা বিষাক্ত পরিবেশে, ঝগড়াঝাটির মাঝে বেড়ে ওঠার চেয়ে কি শান্তশিষ্ট ও স্বাভাবিক পরিবেশে শুধু মা কিংবা বাবার সাথে বেড়ে ওঠা ভালো নয়? কিন্তু নিজের ইচ্ছেতে মাটি দেয় সে। কারণ কয়জনের মুখ বন্ধ করবে সে? এই সমাজের মানুষ পরের শোকে হয় দর্শক, আর নিজের শোকে পাগল। তাই নিজেকে শক্ত রেখে মেয়েকে উত্তর দেয়, না মা, তোমার বাবা আর আমাদের সাথে কখনোই থাকবে না। কারণ সে আমাকে বা তোমাদের চায় না। আর ব্রোকেন চাইল্ড হলো তারা যাদের বাবা মা একসাথে থাকে না। এই সমাজে ব্রোকেন চাইল্ডদের অ্যাভারেজ ভাবা হয়, নত দৃষ্টিতে দেখা হয়। তোমাদের প্রুফ করতে হবে তোমরা অ্যাভারেজ নয়, ইউ টু আর মাই সুপার হিরোস। এজন্য বেশি বেশি খেতে হবে। নিজেকে গড়ে তুলতে হবে একজন সম্মানীর ব্যক্তিত্ব হিসেবে। অন্যান্য ব্রোকেন চাইল্ডদের জন্য উদাহরণ তৈরি করতে হবে, তাদের অনুপ্রেরণা জাগাতে হবে। এত ভারী ভারী কথা মাহিন মিহিরিমা বুঝলো কিনা কে জানে। তবে মায়ের ক্লান্ত মুখ খানার দিকে গোল গোল চোখে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে সায় জানাতে ভুল করল না তারা। মাধবী এটুকুতেই যেন স্বস্তি পেল। স্কুল থেকে 2 দিনের ছুটি নিয়েছে মাধবী নিজের নতুন সংসার গোছাতে। প্রথমেই বাচ্চাদের নিয়ে হোটেলে নাস্তা সেরে রিক্সা করে বাজারে যায় মাধবী। একটা স্বল্পমূল্যের চুলা ও সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনে ভাইনেতা পাঠিয়ে দিয়ে নিজেরাও রিক্সা দিয়ে পিছন পিছন আসে। সেগুলো ঠিক জায়গায় রাখিয়ে বাচ্চাদের ঘুম পাড়িয়ে পার্স নিয়ে নিচে আসে। আজ যেহেতু চুলা ফ্রিজ কিনেছে, তাই বাহিরের নাস্তা খাওয়ার ইচ্ছে নেই তার। অ্যাপার্টমেন্টের সামনের ভ্যান থেকে শাক সবজি কিনতে সেদিকে এগুচ্ছিল। আকস্মাৎ এক চোর পার্স ছিনিয়ে নিয়ে বামের জনমানবহীন রাস্তা দিয়ে দৌড় দেয়। তার পিছনে ছুটে মাধবী। সেই রাস্তা হয়েই এগিয়ে আসছিলেন লতা বেগম। তিনি দেখতে পান মাধবী চোর চোর বলে চেঁচাতে চেঁচাতে ছেলেটার দিকে ছুটছে। কি ভেবে কে জানে পাস ছেলেটা তাকে ছাড়িয়ে যাবে, সেই মুহূর্তেই ছেলেটাকে ঝাপটে ধরেন তিনি। ব্যাগটা নিয়ে টানাটানি শুরু হয় তার ও কিশোর ছেলেটির মাঝে। এই ছেলে ছাড় বলছি ব্যাগটাকে, কামাই করে খেতে পারিস না। ছেলেটা পিছনে তাকিয়ে অন্যান্যদের এগিয়ে আসতে দেখে ব্যাগ রেখেই লতা বেগমকে ধাক্কা দিয়ে ফেলে দৌড় দেয়। সুজালো পাথরে হাতে আঘাত পান তিনি। মাধবী উপস্থিত হয়, তাড়াতাড়ি লতা বেগমকে উঠায়। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে,
আপনি ঠিক আছেন তো? লতা বেগম ধীরে ধীরে উঠে দাঁড়ান। কাপড় হাত দিয়ে ঝেড়ে ময়লা মুক্ত করেন। তারপর মাধবীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান। আমি ঠিক আছি। কিন্তু তুমি একটু সাবধানে চলবে না? জানি স্বামীর থেকে মোটা অঙ্কের টাকা পেতে চলেছ। তবুও যেই পর্যন্ত না পাও সেই পর্যন্ত এক এক পয়সা তোমার জন্য জরুরি। তুমি একা নও, তোমার বাচ্চাও তোমার সাথে। মাধবী উত্তর দেয় না। চুপচাপ ইশারায় সায় জানায়। আজ প্রথমবারের মতন কোনো নারীর মাঝে মায়ের ছায়াদল পেল সে। মুখে এক শান্ত হাসি ফুটে উঠে তার। লতা বেগম ধীর পাদচারণায় এগিয়ে যায় নিজ অ্যাপার্টমেন্টের দিকে। মাধবী মন্ত্রমুগ্ধা হয়ে সেদিকে খানিকক্ষণ তাকিয়ে থাকে। এরপর নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। কোথায় যেন গান চলছে। তেরে দিল কা মেরে দিল সে। রিস্তা পুরানা হাই। মাধবী বাড়ি ফিরে দেখে তার দরজার সামনে এক অচেনা নারী দাঁড়িয়ে। নারীটির চোখে মুখে অপেক্ষার সাথে বিরক্তিও স্পষ্ট। মাধবী এগিয়ে যেয়ে জিজ্ঞেস করল, আপনি কারো অপেক্ষা করছেন? আমি মাধবী ম্যামের অপেক্ষা করছি। কিন্তু আপনি কে? আমিই মাধবী। ও সরি ম্যাম, আমি আগে কখনো না দেখায় চিনতে পারিনি। আমি আয়েশের মা কল্যাণী। আপনার সাথে কিছু কথা ছিল। অ্যাকচুয়ালি কথা নয়, রিকোয়েস্ট ছিল। কিছুটা আমদা আমদা করে বলে কল্যাণী। ওহ, আসেন, ঘরে আসেন, ভিতরে যেয়ে কথা বলি। দরজা খুলে ভিতরে দুই যুবতী। মাধবী বাজারের ব্যাগটা সিঙ্কের উপর রেখে দুই বোতল পানি এনে কল্যাণীর সম্মুখে রাখে। তার মুখে হাসি লেগে আছে। কিছু মনে করবেন, নতুন ঘর সংসার তো, আর কিছু নেই ঘরে। না না, কি মনে করব? আমি কি বাড়িতে না খেয়ে থাকি নাকি? আমার স্বামী আলহামদুলিল্লাহ ভালো কামাই করে, আমি আমার ছেলে শুদ্ধ পেট পুড়ে খেতে পারি। কল্যাণী শেষ বাক্যটি উচ্চারণ করলো আর চোখে মাধবীর দিকে তাকিয়ে। মাধবী বুঝতে পারল না কথাটা কটাক্ষ করে বলল এই নারী নাকি এমনিতেই। তবুও কথা বাড়ালো না সেদিকে আর। কি যেন বলবেন বলছিলেন তখন? বলুন। আমার আয়েশকে তো চিনেনি। ছেলেটা দিন দিন গণিতে দুর্বল হয়ে পড়ছে। কিন্তু আমি তো কোনো বাচ্চাকে প্রাইভেট পড়াই না। মানে আগে কখনো পড়াইনি। আগে পড়াননি তো কি হয়েছে? এখন পড়াবেন। প্রতি মাসে 5,000 টাকা দিব, বিনিময়ে শুধু বাংলা, ইংরেজি আর গণিতটা। টাকার প্রলোভনে চকচক করে উঠল মাধবীর চোখজোড়া। নিজের আদর্শ, নীতি সব যেন ধসে পড়তে শুরু করলো মস্তিষ্ক থেকে অর্থের মায়। অর্থের যে খুব প্রয়োজন এই মা সন্তানের সংসারে। আচ্ছা, পড়াবো আমি। কিন্তু এই সময়তে আমার বাচ্চাগুলো, তাদের নিয়ে আসবেন। আমিও তো মা, আপনার বাচ্চা আমার বাচ্চার মতোই। তবে ম্যাম, আপনাকে আজ বিকাল থেকেই পড়ানো শুরু করতে হবে। আমার বাসা পাশের বিল্ডিং এর 3 তলায় বা পাশে। জি ঠিক আছে। আমি মাগরিবের নামাজের পর আসবো। আচ্ছা, তাহলে আমি আজ আসি মাধবী ম্যাম। বিকেলে আপনি এসে পড়বেন কিন্তু। আর কোনো কথা হয় না কল্যাণী ও মাধবীর মাঝে। কল্যাণী বিদায় হতেই মাধবী যেন হাঁফ ছেড়ে বাঁচে। মনে মনে আল্লাহকে শুকরিয়া জানিয়ে বলে, আল্লাহ, সারা দুনিয়া হাত ছেড়ে দিলেও তুমি তোমার বান্দাকে একা ছাড়ো না। তুমি আমার আধার দিনে এক ফালি আলোর দেখা পাইয়ে দিলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজ পড়ে বাচ্চাদের তৈরি করে আয়েশদের বাসায় যায়। বেল বাজালে লতা বেগম দরজা খুলে দেন। ভ্রুকুচকে বলেন, তুমি এখানে? আমি ডাকিয়েছি আম্মা। উনি আজ থেকে আমাদের আয়েশকে পড়াবেন। ম্লান মুখে ওহ বলে চলে গেলেন লতা বেগম। মাধবী ভিতরে প্রবেশ করে মিহিরিমা ও মাহিরকে নিয়ে। ডাইনিং টেবিলে বসে কল্যাণীর সাথে কুশল বিনিময় শেষে আয়েশকে পড়াতে শুরু করে।
মিহিরিমা ও মাহিরের সামনেও ইংরেজি কবিতার বই দিয়ে পড়তে বসিয়ে দেয়। এর মধ্যেই বেল বেজে উঠে আবার। মাধবী খেয়াল করে কল্যাণী সোফায় বসে থাকার পরও খুলছে না। অনবরত বেলের শব্দে লতা বেগমই নিজের ঘর থেকে বের হয়ে দরজা খুলেন। জয় প্রবেশ করে। যুবকের ক্লান্তি গোটা দেহে। সিঙ্গেল সোফাটিতে গায়ে এলিয়ে দিয়ে স্ত্রীর উদ্দেশ্যে আবেদন করে, এক গ্লাস পানি এনে দাও তো কল্যাণী, আর কড়া করে চা বানাও। আমি চাকর নাকি এ বাড়ির এসব করব? তুমি তো জানোই আজ আমি কত অসুস্থ বোধ করছি, তারপরও আমাকেই বলছো। কত মানুষ খালি বসে আছে, তাদের চোখে পড়ে না। লতা বেগম ভালোই বুঝতে পারলেন পুত্রবধূর ইঙ্গিতটা যে তার দিকেই। তিনি ছেলের ম্লান মুখের দিকে একবার তাকিয়ে রান্নাঘরে চলে যান। মা তো তিনি, সন্তান মাকে ফেলে দিতে পারলেও মা সন্তানকে ফেলতে পারেন না। জয়কে পানি এনে দিয়ে আবার চা বানাতে চলে গেলেন লতা বেগম। একটু বাদেই ট্রে করে 4 কাপ চা নিয়ে এলেন। প্রথমেই দেখে আসলেন ডাইনিং টেবিলে মাধবীর জন্য। মেহমানকে আগে না দিলে বিষয়টা নিয়ে খুঁত খুঁত লাগতো তার। এরপর জয়কে দেন, কিন্তু কল্যাণীকে দিতে যেতেই পা পিছলে পড়ে যান। মুক্ত হয়ে চা ভর্তি কাপ শুদ্ধ ট্রেটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চায়ের কয়েক ছিটে কল্যাণীর পায়ে পড়ে একেবারে গায়ে না লাগার মতোই অবস্থা। তবুও কল্যাণী আর্তনাদ করে উঠে নাটকীয় ভাবে। লতা বেগমও মাটিতে বসে কোকাচ্ছেন পায়ে অতিমাত্রায় ব্যথা পাওয়ায়। উঠতেও পারছেন না তিনি। জয় উঠে দাঁড়ায় সোফা থেকে। তিনি ভাবলেন তাকে ধরবে হয়তো, কিন্তু না, তাকে আবারও আশাহত করে আঘাতপ্রাপ্ত মাকে রাখে জয়ের স্ত্রীকে ধরে। মা, একটু দেখে শুনে কাজ করবে না? দিতে তো মেয়েটার পা পুড়িয়ে। ধুঃ, এত বলো কেন তুমি? দেখতে পারছো না তোমার মায়ের কাজ ইচ্ছে করে করেছে। উনি শোধ নিচ্ছেন আমি যে চা বানালাম না এজন্য। বল। হুঙ্কার দিয়ে কথাগুলো বলতে বলতেই মাধবীর দিকে চোখ পড়ে তার। হুশাসে ভুলেই বসেছিল মাধবী এখানে। 2 মুহূর্ত নিয়ে কণ্ঠ ও চেহারাকে কাদো কাদো করে শুধায়, আমি তো তোমার মাকে নিজের জন্মদাত্রী মায়ের মতোই দেখি। আর তোমার মা? রোজ তো আমিই চা বানাই, আজ একদিন বানাতে বললাম বলে এমন কাজ করলো। বড় বড় পা ফেলে ঘরে চলে যায় সে। বউয়ের ক্রন্দনরত চেহারা দেখেই মন সম্পূর্ণরূপে গলে যায় জয়ের। বউয়ের কাছে যেতে যেতে মাকে ধিক্কার জানাতে আর ভুল করে না সে। ছি, মা, তুমি এমন করলে আমার বিশ্বাসই হচ্ছে না। লতা বেগম অতি বেদনায় যেন কাতরের সাথে স্তব্ধ হয়ে উঠলেন। চোখজোড়ায় মেঘ জমে গেছে তার। বৃষ্টি হবে যে কোনো মুহূর্তে। কারো সামনে কাঁদতে তার লজ্জা, তবুও ওঠার উপায় কই। পাই নড়াতে পারছেন না। মাধবীর খুব করে মন চাচ্ছে লতা বেগমকে যেয়ে উঠাতে, কিন্তু লতা বেগম বা কল্যাণী আবার কি মনে করে বসে তা ভেবেই আগাচ্ছে না। তার যে এই টিউশনিটার খুব প্রয়োজন। এমন মুহূর্তে আয়াস বইপত্র ফেলেই দাদির কাছে দৌড়ে যায়। ছোট গায়ে দাদির বার্ধক্যের ভারে নয়ে পড়া দেহ উঠাতে বেশ কষ্ট বোধ করছিল, কিন্তু সাহায্যের হাত এগিয়ে দৌড়ে যায় মিহিরিমা ও মাহির। 3 ছোট্ট শিশুরা মিলে লতা বেগমকে তার বিছানায় রেখে আসে। মাধবীর মুখশ্রীতে প্রফুল্লতা ফুটে উঠে। আনমনেই বিড়বিড়ায়, এই ছোট ছোট অবুঝ শিশুদের মতোই যদি আমাদের মন পবিত্র হতো। আজ শুক্রবার। মাধবীর ভালো কিছু রান্না করারই ইচ্ছে। তাই সকাল বেলায় বাচ্চাদের গোসল করিয়ে ভালো কাপড় পরিয়ে বেরিয়ে পড়ে বাজার করতে। আজ মুরগির মাংস ভুনা আর পোলাও রান্না করার ইচ্ছে তার। বাজার থেকে রান্নার বাজারের পাশাপাশি কিছু নিত্য প্রয়োজনীয় থালা বাসনও কিনেছে। বাড়িতে এসে মিহিরিমা ও মাহিরকে ফোনে কার্টুন ছেড়ে দিয়ে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়ে সে। ক্রিং ক্রিং শব্দে কলিং বেল বেজে ওঠে। উনা মাথায় দিতে দিতে এগিয়ে যায় সে। দরজা খুলে দিতেই ভিতরে প্রবেশ করে সোফায় বসে কল্যাণী। তার হাতে একটা পুরনো আইসক্রিমের বাটি। কি করছিলেন আপা? এই রান্না করছিলাম আপু।
আপনি রান্না করবেন না? একটু বিব্রত ভাব দেখা দিল কল্যাণীর মাঝে। এর কারণটা মাধবী বুঝল না। নিজেকে সামলে কল্যাণী মুখ খুলল। অনায়াসে এক ডাহা মিথ্যে উচ্চারণ করে ফেলল সে। আরে আমার যেই জ্বালা তা তো আপনি জানেন না। সেই সকাল 6টায় উঠে সকালে নাস্তা, দুপুরের খাবার তৈরি করতে হয়, না হলে শাশুড়ি। কাল কি হলো দেখলেনই তো। এমনই অত্যাচার করে আমাকে। বুঝেছি। তা আন্টি এখন কেমন আছে? কাল দেখে লাগছিল তার পায়ে ভীষণ লেগেছে। আরে সব ঢং ম্যাডাম, ছেলেকে পটানোর আর আপনাকে দেখানোর জন্য। আপনি চলে যেতেই কেমন ড্যাং ড্যাং করে সারা ঘরময় পায়চারি করলো। এই শাশুড়িদের কাজ কারবার বোঝেন না। আপনিও তো একসময় স্বামী সংসার করেছেন। ফোঁস করে এক নিঃশ্বাস ফেলল মাধবী। তার শাশুড়ির দেয়া আঘাতগুলো গণতে বসলে বয়স শেষ হয়ে যাবে, তবুও গণা শেষ হবে না। আক্রোশে ফেটে পড়ে বলল, সব শাশুড়িগুলোই একরকম, বউদের কষ্ট দিয়েই যেন তৃপ্তি পায়। এরা যেমন করে এদের সাথেও তেমনই করা উচিত। কল্যাণী বেশ খুশি হলো মাধবী তার কথা বেশ বিশ্বাস করাই। আরো ইনিয়ে বিনিয়ে নানা মিথ্যে অভিযোগ দিল ও দোষ বলল লতা বেগমের। মাধবীর কানকে লতা বেগমের বিরুদ্ধে বিষ পূর্ণ করেই মাধবীর ফ্ল্যাট ছাড়ে সে। সে বেরিয়ে যেতেই মাধবী ভাবে, আমার প্রথম ভাবনায় ঠিক ছিল। এই মহিলাও রত্না রায়হানের মতন। ভাগ্যিস কল্যাণী আপুর জামাইটা সায়েমের মতন নয়। কত ভালো, একদম আদর্শ স্বামী। আসরের আজানের পর বাচ্চাদের নিয়ে মাঠে এসেছে মাধবী, যাতে তারা খেলতে পারে। আয়েশও তখন খেলছে নিজ বন্ধুদের সাথে। আয়েশকে দেখে ছুটে সেদিকে যায় মিহিরিমা ও মাহির। লতা বেগম মাঠের সাইডে পরিত্যক্ত একটা বেঞ্চির উপর বসে চোখে মোটা ফ্রেমের চশমা এঁটে সোয়েটার বুনছেন। মাধবী আর দাঁড়িয়ে থাকতে না পেরে তার পাশে গিয়ে বসল। লতা বেগম কাজ করতে করতেই বললেন, তোমার ছেলেকে বেশি বেশি আনার এনে খাওয়াবে, রক্তশূন্যতা তার। সরি, মানে আপনি কিভাবে? চুলগুলো এমনই পাকেনি। যত অভিজ্ঞতা এসেছে ততই পেকেছে। সেই অভিজ্ঞতা থেকেই বলছি। মাধবী জবাব দিল না। লতা বেগম পুনরায় মুখ খুললেন, তোমাদের বিল্ডিং এর 2 তলায় 4 জন ব্যাচেলর ভাড়া এসেছে। সাবধানে থাকবে। রাত বিরাতে দরজায় কেউ নক করলে বা বেল বাজালেও দরজা খুলবে না। নারীর জীবনের জন্য পুরুষের থাকা আবশ্যক নয়। তবে আমাদের সমাজে বসবাসকৃত কিছু জানোয়ারের চোখে বাবা, ভাই, স্বামীর ছায়া বঞ্চিতা নারী সরকারি সম্পত্তির মতন লাগে। আর বুঝি না বাপু তোমাদের জেনারেশনের কাজকর্ম। কিছুর থেকে কিছু হলেই তালাক দিয়ে দাও। অ্যাডজাস্টমেন্ট নামের তো কিছু আছে। করেছি তো আমি অ্যাডজাস্ট। বাপ মা তুলে গালির সাথে অ্যাডজাস্ট করেছি। সারাদিন গাধার মতো খাটার পর দিন শেষে 4 দিন করাটা কি? প্রশ্নের সাথে অ্যাডজাস্ট, দুনিয়ার সব অনিষ্টের দায়ভার আমার মাথায় দেওয়ার সাথে অ্যাডজাস্ট। শুধু একটা জিনিসের সাথে অ্যাডজাস্ট করতে পারিনি, তা হলো স্বামীর ভাগ দেওয়া। এজন্যই স্বামী হারা আমি। আপনারা শাশুড়িরা তো এটাই চান। ম্লান হেসে কথাটা বলে সাথে সাথে সেখান থেকে উঠে হনহন করে বাচ্চাদের নিয়ে মাঠ ছেড়ে চলে যায়। লতা বেগম গোলগোল চোখে যুবতীর যাওয়ার দিকে তাকিয়ে থাকেন। তবে কি এত অভিজ্ঞতা, শিক্ষা নিয়ে মানুষ বিচারে ভুল করলেন লতা বেগম? মাধবী বাচ্চাদের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। আনমনেই জানালার পাশে বসে সে ভেবে উঠে অতীতের কথা, সায়েমের কথা, প্রাক্তন সংসারের কথা। সায়েমের সাথে ঠিক প্রণয় নয়, বন্ধুত্ব কিংবা পরিচিতি ছিল মাধবীর। একই ভার্সিটিতে পড়তো তারা, সেই সুবাদেই মাঝে 1 ইয়ারের গ্যাপ শুধু। সায়েম ভার্সিটি থেকে বের হলেই চাচার জোরে বেশ ভালো একটা চাকরি পেয়ে যায়। তার পরপরই বিয়ের প্রস্তাব রাখে সে। দিনটি ছিল শুক্রবার। চাকরি পাওয়ার আনন্দে ট্রিট দিবে জানায় সায়েম। মাধবীও খুশি হয়ে রাজি হয়ে যায়। মাধবী আবার সাজসজ্জা প্রিয় যুবতী, তাই বেশ ভালোভাবে তৈরি হয়েই রওনা হয়। রেস্টুরেন্টে ঢুকেই সায়েমের হাতে নিজের কিনা আনা উপহারটা তুলে দিয়ে বলে,
অভিনন্দন আপনাকে। আল্লাহ আরো সফল করুক আপনাকে জীবনে। সায়েম মাথা ঝাঁকিয়ে সায় জানায়। মাধবী নিজের হাত গিফট বক্স থেকে সরিয়ে নিতে লাগলেই স্যাম হাত ধরে ফেলে তার। মাধবী জিজ্ঞেসু দৃষ্টিতে তাকায়। স্যাম আলতো হেসে শুধায়, ভার্সিটিতে প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। তোমার কাজল রাঙা চোখ আমায় এমন মায় আটক করেছে চেয়েও ছুটতে পারিনি। তবে সাহস হয়নি কখনো ভালোবাসি বলার। মধ্যবিত্ত বেকার ছেলে ছিলাম বলেই কিনা। এখন চাকরি হয়েছে, জোরটাও একটু বেড়েছে। তাই তোমায় নিজের করে নিতে চাই। বিয়ে করবে আমায়? মাধবী আষ্ট হয়ে পড়ে। কোনো শব্দ উচ্চারণ ছাড়াই বড় ভরপা ফেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। সেও সায়েমকে পছন্দ করে, কিন্তু হুটহাট সব বন্ধুদের সামনে প্রপোজ করায় হতবিহ্বল সে। পরদিন ভার্সিটিতে গেলে সায়েম পুনরায় জানতে চায় তার উত্তর। সেবার কোনো ভনিতা ছাড়াই হ্যাঁ বলে দেয় সে। মাধবী নিজের ভাই রাইমের সাথে বেশ ফ্রি, তাকে সব জানায় সে। বোনের মতো আছে দেখে রাইমও আর দ্বিমত করে না। কিন্তু ঝামেলা হয় সায়েমের পরিবার থেকে। রত্না রায়হান কিছুতেই বাপ মা মরা এতিম মেয়েকে পুত্রবধূ করতে রাজি নন। সায়েম বহু চেষ্টার পরও ব্যর্থ। মাধবী বিষয়টা বুঝে সায়েমকে আবেদন করে, তুমি তোমার মায়ের পছন্দ মতো বিয়ে করে নাও। আমাকে ভুলে যাও। আমরা এক হওয়ার নয়। সায়েমকে আর কিছু বলার সুযোগ দেয় না মাধবী। কল ডিসকানেক্ট করে দেয়। পরদিন সকালে সায়েম হুট করেই কল করে শুধায়, আমি তোমার জন্য কাজী অফিসে অপেক্ষা করছি। তুমি যদি না আসো কসম মায়ের গলায় ফাঁস দিব আমি। মাধবীর প্রেমে কাতর যৌবনা হৃদয় প্রেমিকের ডাক কি করে উপেক্ষা করতে পারে। পরনের কাপড়েই চলে যায় সে। কি তারার সহিতই না সেদিন রেজিস্ট্রি পেপারে সাইন করেছিল এবং করিয়েছিল সায়েম। ভাবখানা এমন যে একটু দেরি হলেই যেন মাধবী ছুটে পালাবে। অথচ পালিয়েছে আজ সে নিজেই। সায়েম থাকতো একা ছোট্ট একটা ফ্ল্যাট নিয়ে, সেখানে তাকে উঠিয়ে নিজ পরিবারকে ও মাধবীর পরিবারকে জানায়। রাইম খুব সহজেই মেনে নিয়েছিল তার সম্পর্ক। মানেনি সায়েমের মা রত্না রায়হান ও তার পরিবার। ছেলের মুখের দিকে তাকিয়েই যেন সহ্য করে নিয়েছিলেন তিনি মাধবীকে। তবে গ্রাম থেকে যখন আসতেন তখন সায়েমের আড়ালে আজেবাজে কথা বলতে কোনো বাদ রাখেননি। মাধবী চুপচাপ সহ্য করে নিত, কয়েকদিনের মেহমান ভেবে। এর মাঝে সায়েমকে অনেক বুঝিয়ে শিক্ষিকার চাকরিটা করে মাধবী, সময় কাটাতেই। বলতে গেলে সব মিলিয়ে ভালোই চলছিল মাধবীর সংসার। ঝড় আসে যখন বিয়ের 3 বছরের মাথায় সায়েমের বাবা মারা যান। কারণ তখন রত্না রায়হানের স্থায়ী ঠিকানা হয় মাধবীর সংসারে। সেই থেকেই কত রকম ঝগড়া সায়েম ও তার মাঝে। হবে নাই বা কেন? রত্না রায়হানের আগমনের পর থেকে একদণ্ড একাকী কথা বলতে পারেনি সায়েমের সাথে। তার উপর প্রতিনিয়ত সায়েমের কানে তার নামে বিষ ঢালা তো আছেই। সবকিছু মানিয়ে নিয়েই স্বামী সন্তান নিয়ে চলছিল মাধবীর সংসার। এর মাঝেই রত্না রায়হান অসুস্থ হয়ে শয্যাশায়ী হন। সেই অবস্থায় এমন এক অন্যায় আবদার করা হয় যে তা কিছুতেই মেনে নিতে পারে না মাধবী। রত্না রায়হানের বোনের মেয়ে নাতাশা। দেখতে অমায়িক সুন্দরী হলেও বিয়ে হচ্ছে না তার বহু আগে থেকেই। অসুস্থ অবস্থায় ছেলের হাত ধরে মিনতি করে বলেন, আমার ভাগ্নি আর বোনটা রে বাঁচা, তুই বাজান। ওরে বিয়ে কর। না হলে এমনই বাপসারা মেয়ে, মা মইরা গেলে কুলছাড়া হয়ে কই যাইব। মাধবী এমন কথা শুনেই তেতে উঠে প্রতিবাদ করে। সায়েম কোনো কথাই বলেনি সেদিন। এরপর রত্না রায়হান নিজের কথা মানানোর জন্য অনশন ব্রত করেন। সায়েমও খানিক খোশামদি করে রাজি হয়ে যায়। মাধবীও বলে দিয়েছিল সে এই বিয়ে কিছুতেই মেনে নিবে না। সায়েম মাধবীকে না বলেই তালাকের ব্যবস্থা করে ফেলে। জানতেই যেন মাধবীর মাথায় আকাশ ভেঙে পড়ে। তবুও নিজেকে সামলে নেয় সে। কারণ মায়েদের ভেঙে পড়তে নেই, না হলে নারীছেড়া সন্তান ছন্নছাড়া হয়ে পড়ে। নিজের অতীত ঘাটতে ঘাটতেই শব্দ করে এক শ্বাস ফেলে মাধবী। বিড়বিড়ায়,
সকল অন্যায় হয়েছেও আমার সাথে, অন্যায়কারীও আমি। বাহ, কি বিচার তোমার সমাজ ব্যবস্থা! মাগরিবের নামাজ পড়ে আয়েশকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন লতা বেগম। গতকাল কল্যাণীর মা তথা তার বেআইন এসেছিলেন। তার পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করেই খোঁচা দিয়ে বসেন। বাবা, আরামে বসে পড়ে, রুজি কত খেতে পারেন আপনি বেআইন, ওজন তো আগের চেয়েও 20 কেজি বাড়ছে লাগছে। পুত্রবধূর বাড়ির লোক থেকে ওজন নিয়ে খোঁটা শুনে লজ্জায় লতা বেগমের যেন মরিমরি অবস্থা হয়ে গিয়েছিল। তাই ঠিক করেছেন, যতই ডাক্তার বলুক 1 ঘন্টার বেশি হাঁটতে না, যতই প্রেশার লো থাকুক বা হাঁটুর ব্যথা বাড়ুক, কিন্তু তিনি রোজ কম করে হলেও 3 ঘন্টা তো হাঁটবেনই। মাধবীও বাচ্চাদের নিয়ে হাঁটতে এসেছে। আজ আয়েশকে পড়াতে হবে না, খালি সময় আছে। ঘরবন্দি থাকতেও ভালো লাগছিল না, তাই বের হয়েছে। এমন সময় চোখাচোখি হয় লতা বেগমের সাথে। নারীটির সাথে সাথেই দৃষ্টি নত করে ফেলেন। না জেনে বিচার ও মন্তব্য করাই বেশ ভালোই লজ্জিত তিনি। ক্ষমা চাইতেন মন চাচ্ছে, কিন্তু কোনো এক বাধায় চাইতেও পারছেন না। মাহির ও মিহিরিমা আয়েশের কাছে ছুটে চলে যায়। সাথে সাথে বাচ্চাদের দিকে এগিয়ে আসে মাধবী। লতা বেগমের আড়ষ্টতা দেখে সেই বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? লতা বেগম আমতা আমতা করে জবাব দেন, ওয়ালাইকুম আসসালাম, আছি তো যেমন তেমন। আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। তুমি আমাকে ক্ষমা করো আমি না জেনে। ইটস ওকে আন্টি, আমি বুঝেছি আপনি বুঝতে পারেননি। আপনি এমন ল্যাংড়িয়ে হাঁটছেন কেন? আর বলো না, বয়স হয়েছে, হাঁটুর ব্যথা বেড়েছে। আরো কত রকম রোগ যে হবে বয়স বাড়ার সাথে সাথে। আর বড়জোর কয়দিনই বা বাঁচবো, তারপর তো ওই কবরেই ঠিকানা। এভাবে বলবেন না। কে কতদিন বাঁচবে তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। হতেও তো পারে আরো বহু বছরের হায়াত বাকি আপনার। মা, তোমার কিছু লাগলে কোনো প্রয়োজনে বা বিপদে আমাকে বলতে কোনো বাধা বোধ করবে না। তুমিও আমার মেয়ের মতোই। জানো, তোমার আঙ্কেলের খুব মেয়ের শখ ছিল। তিনি বলতেন বাপ মায়ের সবচেয়ে আপন নাকি মেয়েরাই হয়। জয় হওয়ার পর বারবার চাইতেন আরেকটা বাচ্চা নিতে। আমার কথা ছিল, এক সন্তান থাকলে তার সব শখ আহ্লাদ পূরণ করতে পারবো। আর মেয়ে ছেলে কোনো কথা না, নৈতিকতা শিখাতে পারলে এমনই। কিন্তু আজ বুঝি তোমার আঙ্কেলের কথার মূল্য। এখন মনে হয় যদি একটা মেয়ে থাকতো, তবে আর কিছু না হোক, কথা বলার সঙ্গী তো মিলত। মাধবীর কেন যেন মনে হলো এই গোমরামুখ মানুষটির গম্ভীর আচরণের আড়ালে লুকিয়ে আছে বহু চাপা কষ্ট। সে নিজেও তো কষ্ট আড়াল করতে আর বাঁচার তাগিদেই শক্ত হয়েছে। এই সমাজে নিজের কষ্ট দেখালে দুটো দৃষ্টি দেখতে পাওয়া যায় মানুষের। এক দলের দৃষ্টিতে তা হয় দুর্বলতা, আরেক দলের দৃষ্টিতে তা হয় লোক দেখানো অশ্রু। সে লতা বেগমের হাতে হাত রেখে আত্মস্থ করে শুধায়, মাত্রই তো বললেন আমি আপনার মেয়ের মতন। কোনো দরকার হলে আপনাকে বলতে। সুতরাং আপনিও আপনার সব কথা এই মেয়েকে বলতে পারেন, বিশ্বাস করে। দুজনের মাঝে আরো বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। এশার আজান পড়তেই মাধবী বাচ্চাদের নিয়ে ঘরে ফিরে যায়। লতা বেগম আপন মনেই বিড়বিড়ান, এমন মেয়ে পেয়েও যারা ফিরিয়ে দিয়েছেন তাদের মতো দুর্ভাগী আর একটাও নেই। মাধবীর সাথে লতা বেগমের সম্পর্ক বেশ ভালো হয়েছে। লতা বেগম এখন প্রায়শই মাধবীর বাড়িতে আসে। মাঝে মাঝে মাহিন এবং মিহিরিমাকেও মাধবীর অনুপস্থিতিতে সামলান তিনি। তবে মাধবীর মনে একটু সন্দিহান লতা বেগমকে নিয়ে। কারণ লতা বেগমের আড়ালে কল্যাণী বদনাম করা থেকে বাদ যায় না। বাচ্চাদের নিয়ে সবেমাত্র স্কুল থেকে ফিরেছে মাধবী। নিজের অ্যাপার্টমেন্টে না ঢুকে লতা বেগমের অ্যাপার্টমেন্টের দিকে অগ্রসর হয়। আয়েশের ক্লাস টেস্ট হয়েছে আজ, কিন্তু আয়েশ স্কুলে যায়নি। এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই যাচ্ছে সে। তিনতলায় যাওয়ার সিঁড়িতে উঠতেই কল্যাণীর চেঁচামেচির শব্দ শ্রবণগত হয়। কিছুটা অপ্রস্তুত হয় সে। যাবে নাকি যাবে না ভাবতেই ভাবতেই ফ্ল্যাটের প্রবেশদ্বারের সম্মুখে এসে দাঁড়ায়।
দরজা লক করা না, তবে বেরানো। অবচেতন মনেই ভিতরে চোখ রাখে সে দরজার ফাঁক দিয়ে। দেখতে পায় লতা বেগম মাথা নত করে বসে আছেন সোফাতে। কল্যাণী আঙুল উঁচিয়ে শাসিয়ে যাচ্ছে। আমার ছেলেটার আজকে ক্লাস টেস্ট, আর আপনি কিনা ওকে স্কুলে না নিয়ে যেয়ে নাক ডেকে ঘুমুচ্ছিলেন। এতখান ছেলের টাকায় নাতির সামান্য এটুকু কাজ করতে পারেন না? লজ্জা নাই আপনার? আপনার পিছনে যেই টাকা যায় আমাদের, সেই টাকা অন্য বুয়াদের পিছনে খরচ করলে যান প্রাণ দিয়ে বাসার সব কাজ করত। লতা বেগমের চোখ ভিজে যাচ্ছে বারবার, তবুও তিনি একটা টু শব্দ করছেন না। কাল রাত থেকেই গায়ে জ্বর, তার বেড়েছে হাঁটু আর কোমরের ব্যথা। তিনি আগেই বলেছিলেন কল্যাণীকে আজ যেতে পারবে না, তবুও কল্যাণী নিজের মতো শুনিয়েই যাচ্ছে। শেষে আর চুপ থাকতে না পেরে বললেন, আমি তো রাত্রেই তোমাকে বলেছিলাম বৌমা আমি যেতে পারবো না তোমাকে নিয়ে যেতে। জাদা জ্বর আপনার, নাটক করেন আমার সাথে। আমি কেন নিয়ে যাব? আপনাকে বিনা পয়সায় খাওয়াই কি আমি গাদা খাটনি দিতে? পাশ থেকে জয়সায় জানিয়ে শুধায়, আহমা, কথা বাড়াচ্ছ কেন? দোষ তোমার, মেনে নেও না। অনেক দোষ আমার। মা হয়েছি, শাশুড়ি হয়েছি, দোষ তো সব আমারই। এখন কি পায়ে ধরবো? আর কিছু শুনল না মাধবী। মিহিরিমা ও মাহিনকে নিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে পড়ল। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার তৈরি করতে লেগে পড়ে সে। হুট করেই মনে পড়ে গেল জয়ের কথা, যাকে কাল অবধি আদর্শ স্বামী মানত সে। হতাশ বোধ করল। মনে মনে বলল, আমি তো উনাকে কত ভালো ভাবতাম। উনি তো দেখি স্যামের চেয়েও আরো বড় সাপ। নিজের রক্ত জন্মদাত্রীকেই যে ছবল দিচ্ছে। কল্যাণী মনে মনে খুশি হচ্ছে স্বামীর এমন ব্যবহারে, কিন্তু একবারও ভাবছে না যে তার জন্য নিজের জন্মদাত্রীকে ছবল দিতে পারে সে অন্য কারো জন্য তাকে কত কি করতে পারে। লতা বেগম নিজের ঘরে উদাস মনে বসে আছেন। আয়াস মলিন মুখে দাদির কোলে মাথা রেখে শুয়ে আছে। দাদি, আই এম সরি। আমার জন্য তোমাকে আজ বকা খেতে হলো। না দাদু, তোমার কোনো দোষ নেই। দোষ আমার ভাগ্যের। তোর দাদির জন্য খারাপ লাগে তাই না রে? দাদির চোখে চোখ রেখে মাথা ঝাঁকায় ছোট্ট আয়াস। তা দেখে আরো আদুরে ভঙ্গিতে মাথায় বিলি কেটে দেন তিনি। তুই যখন বড় হবি ওদের আচ্ছা মতো শাস্তি দিতি। ওদের বুঝাতে ভুলবি না তোর দাদি কোন কষ্ট সহেছিল। আয়াস লতা বেগমের ভারী কথার মানে অত বুঝল না। শুধু বুঝলো বড় হলে দাদির সাথে মা বাবা যেমন করে মা বাবার সাথে তারও তেমনই করতে হবে। বাহ, বাহ। এখনো বিছানায় পড়ে থাকা হচ্ছে। তা নাস্তাকে আপনার মৃত জামাই এসে বানাবে। বৌমা, মুখ সামলে কথা বলো। নিজের কবরবাসী শ্বশুরের সম্পর্কে এমন ভাবে কথা বলতে তোমার গায়ে বাঁধল না? বা শ্বশুর হারামি একটা, না হলে নিজের সম্পত্তির ভাগ কেউ ভাই বোনদের দেয়? কথাটা উচ্চারণ করতেই তেড়ে এসে তার গালে ঝড়ের গতিতে চর লাগান লতা বেগম। তার চোখ জোড়া থেকে যেন অগ্নিকুণ্ডলি বের হচ্ছে। মেয়ে, আমাকে অনেক বলেছ, সহ্য করেছি। আমার ফেরেশতার মতো স্বামীকে নিয়ে আর একটা কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো বেয়াদব মেয়ে। কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কল্যাণী। অতঃপর এক পলক অগ্নিদৃষ্টি নিয়ে লতা বেগমকে দেখে গড়গড় করে নিজের ঘরে চলে যায়। দীর্ঘশ্বাস ফেলেন লতা বেগম। তিনি জানেন তার কাজের পরিণাম খুব খারাপ কিছুই, তবুও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। যথারীতি মাধবী বাচ্চাদের নিয়ে সন্ধ্যার পর পড়াতে যায়। যেতেই দেখে দরজা খোলা। দুটি ট্রলি ব্যাগ পড়ে আছে দরজার সামনে। দরজায় দাঁড়িয়েই কল্যাণী ফুপিয়ে ফুপিয়ে স্বামীকে শুধাচ্ছে, তোমার মা আজ আবার আমার গায়ে হাত তুলেছে। বলেছে বাড়ি ছেড়ে চলে যেতে। আমি থাকবো না তোমার মায়ের সাথে এক বাড়িতে। মা, এসব কি শুনছি? তুমি কল্যাণীর গায়ে হাত লাগিয়েছ কোন সাহসে?
যেই সাহসে তোমার স্ত্রী আমার স্বামীকে গালি দিয়েছে, সেই সাহসেই। দৃঢ়তা লতা বেগমের কথাবার্তায়। মানে? লতা বেগম ধীর কণ্ঠে বলেন, গোট ঘটনা। জয় জিজ্ঞেসু দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকায়। তা দেখে আরো জোরে জোরে কেঁদে দেয় কল্যাণী। স্ত্রীর ক্রন্দনরত চেহারা আর কান্নার শব্দ দুটোই পুরুষের উপর দাসত্ব করার মূল হাতিয়ার। এবারও এই হাতিয়ারের আঘাত থেকে রক্ষা হয় না জয়ের। মা ও না হলে একটা কথা বলেছেই, তাতে তুমি এমন করবে? এটা তোমার অন্যায় হয়েছে। তোর মানে কি ও যা ইচ্ছা করবে বলবেই? কান খুলে শুনে রাখো, ও যতবার এমন বেয়াদবি করবে ততবার এমন ফলাফলই পাবে। তেতে উঠে কল্যাণী। আমি থাকবো না এই বাড়িতে তোমার মায়ের সাথে। আমার কাবিনের টাকা দাও, ছেলে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব। তোমাকে তালাক দিব আমি। শুকনো ঢুক গিলে জয়। দেখো মা, আমি তোমার জন্য নিজের সংসারে আগুন লাগাতে পারবো না। আমার বাসায় থাকতে হলে আমার স্ত্রীর মন মোতাবেক তার কথা শুনেই থাকতে হবে। লতা বেগমের চোখ জোড়া ভার হয়ে উঠে মেঘের আগমনে। ব্যথিত হন তিনি অত্যন্ত। ছেলের থেকে এত বড় কথা কোনো মায়েরই কাম্য নয়। না হলে কি আমাকে বের করে দিবি? কারণ আমি এমনই করব। আমি থাকবো না আর এ বাড়িতে জয়। হয় তোমার মাকে বলো এখনই বাড়ি থেকে বের হতে, না হয় আমি চলে যাচ্ছি। পা বাড়াতে অগ্রসর হয় কল্যাণী। জয় তার হাত ধরে আটকায়। তুমি এখন আমার বাসা থেকে বের হও মা। লতা বেগম বিস্ফারিত নয়নে তাকান। জয়ের চোখে মুখে মায়ের জন্য বিতৃষ্ণা। এর মাঝেই লতা বেগমকে দরজার বাহিরে ধাক্কা দেয় কল্যাণী। তিনি পড়ে যেতে নিলেই মাধবী ছুটে এসে তাকে ধরে। আপনাদের মধ্যে সামান্যতম মানবিকতা নেই। একজন বয়োজ্যেষ্ঠ অসুস্থ মানুষের সাথে এমন ব্যবহার করছেন। তোমার এত মায়া লাগলে তুমি নিয়ে যাও না। এই মহিলাকে আমি কল্যাণী আর আমার সংসারে রাখছি না। আপনি ভুলে যাবেন না, সংসারটা আগে উনার, তারপর আপনার। উনার বাড়িতে আপনি উনার ছেলের বউ হয়ে এসেছেন, উনি আপনার বাড়িতে যাননি। আপনার নিজেরও একখানা ছেলে আছে, জয় সাহেব আর কল্যাণী আপা। আজ যেই বীজ বুইছেন, কাল তার ফল পেতেও তৈরি থাকুন। আর আপনি কি বের করে দিবেন? আমি আন্টিকে নিয়ে চলে যাচ্ছি। চলুন আন্টি। মাধবী এবং মাহির ও মিহিরিমা লতা বেগমকে ধরে চলে যেতে শুরু করে। মাধবীর কথায় তেলে বেগুনে জ্বলে উঠে কল্যাণী। যা, যা, দেখবনে কয়দিন খাওয়াতে পারো সেই বুড়িরে। নিজেই জামাইয়ের ভাত খাইতে পারিসনি, শাশুড়ি ওই দিন আইসাও গালাগালি করে গেছে, আবার বড় বড় কথা। আর টিউশনি বন্ধ, এই মাসের বেতনও পাবি না শালি। মাধবী কানে তুলে না কোনো কথাই, চুপচাপ নিজের অ্যাপার্টমেন্টে চলে যায়। চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ঢুকে লতা বেগমকে বিছানায় বসায়। পানি এগিয়ে দেয়। আমি তো কল্যাণী আপাকে তার নামের মতোই ভালা মনে করেছিলাম। এই মহিলা দেখি নামেই কল্যাণী, কাজে একদম অকল্যাণী। আপনার ছেলেটাও কেমন? একদম মাই তারা চিহ্ন। গালি দিয়েই দাঁত দিয়ে জিভ কাটে মাধবী। আমি আসলে এভাবে বলতে চাইনি। লতা বেগম ম্লান হাসেন। বিড়বিড়ান। সব আমার কপালের দোষ। কপালের? কিন্তু তোমরা কি করে রাখবে আমাকে? তোমাদেরই তো কত আর্থিক সমস্যা। আপনি হাতি ঘোড়া খাবেন না আন্টি। আমাদের সাথে ডাল ভাতই না হয় খাবেন। লতা বেগম কৃতজ্ঞচিত্তে মাধবীকে দেখেন। তার মনে পড়ে যায় 21 বছর আগের সেই ঝড়ের রাতের কথা। একামা ছেলে ছোট্ট 2 কামরার টিনশেড বাসায়। গা কাঁপিয়ে জ্বর উঠেছিল সেবার জয়ের। সারারাত্রি জেগে মাথায় জল ঢেলেছেন আর তসবিহ সহ হাতে কেঁদেছেন। সুস্থ হওয়ার পর ছেলেকে জড়িয়ে ধরে হাজারটা চুমু খেয়ে আবেদন করেছিলেন, খোকা আমাকে ছেড়ে যাস নে কখনো। আমি থাকতে পারবো না তোকে ছাড়া। জয় মাকে জড়িয়ে ধরে ওয়াদা করেছিল, আমি কখনো ছেড়ে যাব না মা তোমাকে। কখনো না। সেদিনের 21 বছর পর আজ সেই ওয়াদাকে ঘাসফুলের ন্যায় পিষে দিল জয়।
মায়ের প্রয়োজন আর মূল্য কি তবে শুধু বড় হওয়া অবধি? আজ তো জয় মেতে উঠেছে নিজের নব আপনজনদের নিয়ে। অতীত মনে করেই ফুপিয়ে কেঁদে উঠলেন লতা বেগম। মাধবী বুঝল না কোন ভাষায় নারীটিকে সান্ত্বনা দিবে। সে চুপচাপ জড়িয়ে ধরল লতা বেগমকে। লতা বেগমও সন্তানের দেওয়া শোকে পরম মমতায় জড়িয়ে ধরলেন মাধবীকে। যে কেউ দেখলে বলবে তারা মামে। সন্ধ্যার পর লতা বেগম মাধবীকে নিয়ে লতা বেগমের বাসায় যায়। তার সব কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিস কাগজপত্র নিয়ে আসেন। কল্যাণী মাধবীকে দেখে ভেঞ্চি কাটে, বিড়বিড়ায়, তোদের পিড়ি তো আমি ছুটাবই। আর মাধবী, তোর আমি এমন অবস্থা করব না, খালি দেখিস। শান্তিতে কেটে যায় মাধবী ও লতা বেগমের পরের দুদিন। মাধবী আরো ৩-৪টি বাচ্চার টিউশনি নিয়েছে। লতা বেগম এখন বাচ্চাদের সামলান বলে মাধবী নিশ্চিন্তে যেতে পারে কাজে। এছাড়া ঘরের বাদবাকি কাজ লতা বেগম করতে চাইলেও মাধবী নিজেই তা সবার উঠার আগে শেষ করে স্কুলে যায়। বিপদ আসে ২ দিন বাদে। বাড়িওয়ালা ফোন দিয়ে জানায়, তোমাকে এখানে রাখা যাবে না, তুমি সামনের মাসেই বেরিয়ে যাবে। কেন চাচা, কি ভুল করেছি আমি? তুমি জানো না কি ভুল করেছো? তুমি কল্যাণীর সংসার ভাঙতে চেষ্টা করেছো ওর শাশুড়ির সাথে মিলে। তুমি ওর জামাইকে তোমার দিকে। ছি, আমার তো বলতেই লজ্জা লাগছে। না চাচা, এসব মিথ্যে। বিশ্বাস না হলে লতা আন্টিকে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। সামনের মাসের ১ তারিখের আগে বাড়ি খালি চাই। আর হ্যাঁ, অ্যাডভান্সের টাকা দিব না আমি। ভুলেও যাবে না। কল ডিসকানেক্ট করে দেয় বাড়িওয়ালা। মাধবীর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বাচ্চাদের স্কুলে ভর্তি করা লাগবে, মাসিক খরচ আছে। সে কি করে এখন কোনো বাসা খুঁজবে, আবার নতুন বাসার অ্যাডভান্সের টাকাই বা দিবে কোথা থেকে? তার উপর জিনিসপত্র নেওয়ার ভ্যান ভাড়া তো আছেই। মাধবীর রক্তশূন্য মুখখানা দেখে চিন্তিত হয়ে পড়েন লতা বেগম। তিনি কাঁধে হাত রাখতেই তাকে জড়িয়ে ধরে ঝরঝরিয়ে কেঁদে দেয় মাধবী। কি হয়েছে মা, কাঁদছো কেন? আমাকে বলো। মাধবী ফুপিয়ে ফুপিয়ে সব খুলে বলে। চমকিত হন লতা বেগম। কল্যাণী মিথ্যেবাদী, প্রতারক, খারাপ তিনি জানতেন। তাই বলে এতটা অমানবিক? সাথে সাথে জয়কে মাধবীর ফোন থেকে কল করেন তিনি। খানিকটা সময় রিং হওয়ার পর জয় কল রিসিভ করে। হ্যালো, আমি তোর মা লতা বলছি। তোর বউ এসব কি বলেছে মাধবীর বাড়িওয়ালাকে? তাড়াতাড়ি ওকে বল সত্য স্বীকার করতে বাড়িওয়ালার কাছে। কি বলেছে ও চাচাকে? লতা বেগম একে একে লতার সকল মিথ্যে বচন তুলে ধরে। মা, এটা তোমাদের ঝামেলা, আমার কিছু করার নেই। তুমি আর ওই মহিলা কল্যাণীর কাছে যে ক্ষমা চাইলেই তো হয়। কল্যাণী মেয়ে কিন্তু খারাপ না, ঠিকই ক্ষমা করে দিবে। আচ্ছা বাই, বারবার ফোন দিও না। লতা বেগম খানিক সময়ের জন্য অসাড় হয়ে যান। পরক্ষণেই কঠিন এক সিদ্ধান্ত নেন। মাধবীর হাত ধরে বলেন, আমার সাথে এক জায়গায় যেতে হবে তোমার মাধুমা। চলো। মাধবী ক্রন্দনরত চেহারায় জিজ্ঞেসু দৃষ্টিতে তাকান। তিনি ইশারায় আশ্বস্ত করেন তাকে। বিকেল গড়াতেই পুলিশের গাড়ি সাইরেন তুলে এসে হাজির অ্যাপার্টমেন্টের সামনে। সাইরেন শুনে জানালা দরজা দিয়ে বাহিরে উকি দেয় আশেপাশের সকলে। বাসার বেল বাজাতেই দরজা খুলে কল্যাণী। চোখের সামনে পুলিশ দেখে হচকিয়ে যায় সে। ডাকতে শুরু করে জয়কে। জয় বাহিরে এসে পুলিশ দেখে বেশ ঘাবড়ে যায়। আপনি কি মিস্টার জয় সামিয়ান? জি আমি। কোনো সমস্যা স্যার? আপনার বিরুদ্ধে কমপ্লেইন করেছেন আপনার মা লতা বেগম। আপনি নাকি তার ফ্ল্যাট আত্মসাৎ করে থাকছেন। কি? ওনার এত বড় সাহস? ক্ষুব্ধ হয়ে উঠে কল্যাণী। হ্যাঁ, আমার সাহসটা বড়ই বড় বৌমা।
দেখছেন তো অফিসার সাহেব কেমন আচরণ পুত্রবধূর আমার সাথে। জয় ধমক দিয়ে উঠে কল্যাণীকে। তুমি চুপ করো না কল্যাণী, আমি কথা বলছি না। আপনার এই মুহূর্ত বাড়ি ছাড়তে হবে মিস্টার জয়। আরে মশাই, এটা পারিবারিক সমস্যা। আমার মা বৃদ্ধ মানুষ, কি বুঝতে না কি করে ফেলেছে, তাতে এত সিরিয়াস হওয়ার কিছু নেই। মা, তুমি ভিতরে আসো, আমরা কথা বলি। আমি কোনো কথা বলতে চাই না অফিসার। আপনার সামনে আমি জনাব জয়কে 2 দিনের সময় দিলাম। এর মধ্যে যেন আমার বাসা খালি করে দেয়। শুনেছেন তো আপনি জয়, এর বিপরীতে কিছু হলে আমরা স্টেপ নিতে বাধ্য হব। পুলিশ অফিসার আরো কিছুক্ষণ কথা বলে চলে যান। তিনি যাওয়ার পর জয় বহুবার চেষ্টা করলেও লতা বেগম তাকে কথা বলার সুযোগ দেন না। গড়গড় করে চলে যান। ঘরে ঢুকতেই মাধবী তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আন্টি, আপনি আমার জন্য নিজের সন্তানদের সাথে। আপনার ঋণ আমি কি করে শোধ করব? এই পাগলি মেয়ে, তুই কি বল নাকি তুই আমার শেষ বয়সের মেয়ে অতি প্রিয়? আমি নিজের মাকে দেখিনি সামনাসামনি। আমার মা হয়তো বেঁচে থাকলে তোমার মতোই হতো আন্টি। সরি, তোমাকে তুমি করে বলে ফেললাম। কিসের সরি আর আন্টি? হ্যাঁ, আমাকে তুমি করে মামুনি বলেই ডাকবি তুই। একবার মামুনি বল না মাধুমা। মামনি, মামনি। আরো শব্দ করে কেঁদে দেয় মাধবী। কাঁদিস না মা, আমাদের এখন অনেক পথ যাওয়া বাকি। মাধবীলতা গাছ যেমন বড় হয় তেমনি আমাদের নিজেদের করতে হবে। সবাই যাতে অনুপ্রেরণা পায় মাধবীলতার গল্প থেকে। সায় জানায় মাধবী। পরম মমতায় মাধবীকে জড়িয়ে ধরে লতা বেগম। কেটে গেছে 7টা বছর। লতা বেগম ও মাধবীকে আজ পুরস্কৃত করেছেন দেশের সুনামধন্য এক এনজিও। লতা বেগম ও মাধবী একে অপরের ঢাল ও প্রেরণা হয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে জীবনে। তাদের একটা সংস্থা ও ব্যবসা আছে, যার দ্বারা দুস্থ গৃহবধূ বা অল্পবয়স্ক নারীদের নয় আশ্রয়, কাজ এবং অনুপ্রেরণা দেওয়া হয় নিপীড়িত শাশুড়ি ও বয়স্ক মা সমাজকেও। পুরস্কার হাতে মাধবী ও লতা বেগম বাড়ি ফিরছে নিজেদের প্রাইভেট কারে চড়ে। ভাবছে নিজের অতীতের কথা, অতীত জুড়ে থাকা মানুষগুলোর কথা। সাইম ও মাধবীর তালাক হয়ে গিয়েছে আরো 6 বছর আগে। সেখান থেকে প্রাপ্ত টাকাতেই আজকের এই ব্যবসা তাদের। ওই ঘটনার পর বাড়ি ছেড়ে চলে গিয়েছিল জয় এবং কল্যাণীও। এরপর আর কারোর সাথেই যোগাযোগ হয়নি। কখনো পিছন ঘুরে তাকাননি তারা। আজ সমাজের সকল মাধবী আর লতা বেগমদের জন্য উৎকৃষ্ট উদাহরণ মাধবীলতার যাত্রা। খোঁজ খবর না নিলেও চেনা পরিচিত লোকদের থেকে ভাষা ভাষা খবর ঠিকই পেয়েছেন তারা। অন্যায়কারীরা ভালো নেই। জয় এক নারী বিয়ে করে ঘরে তুলেছে, কল্যাণীকে রেখে তালাক দেয়নি যদিও। সাইমের মা বিয়ের আগ মুহূর্তে জানতে পারেন নাতাশার শারীরিক মেলামেশা ছিল বিভিন্ন ছেলের সাথে, এজন্যই বিয়ে হচ্ছিল না তার। ফলাফল স্বরূপ নাতাশা ও সাইমের বিয়ে হয়নি। সাইম আজও একাকিত্বে ভোগে। কোনো বাবা মায় আর সাহস করেনি নিজের মেয়ে তার হাতে তুলে দেওয়ার। অরণি ও রাইমের তালাক হয়েছে, কারণটা জানা নেই মাধবীর। জানার ইচ্ছেও নেই, সে নিজের জীবনকে সফল করা নিয়ে ব্যস্ত। কে কি করছে জানার আগ্রহ নেই। পরন্ত বিকেলের মুগ্ধকর মুহূর্তে মাধবীলতা বেগমের হাতে হাত রেখে বিড়বিড়ায়, আমরা মাধবীলতা, আমাদের ঘুরে দাঁড়াতে কোনো পুরুষের প্রয়োজন পড়েনি। আমরা প্রমাণ, নারী নারীর শত্রু নয়, হতে পারে একে অপরের শক্তির উৎস। আমরা একে অপরের ঢাল হই সফল। সমাপ্ত।